আজকে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও শেয়ার করব যেগুলো আপনাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক অদ্ভুত গ্রাম ছিল টেন্সপুর। সেই গ্রামে বাস করত ১৩ জন হেল্পার। ডু, ডজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাট, উইল, শ্যাল। এই ১৩ জন হেল্পারের কাজ ছিল সেন্টেন্সের মধ্যে হেল্পারি করা। এই ১৩ জন হেল্পার সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে বাক্যকে অর্থপূর্ণ করে তুলত এবং কাজটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটাও জানিয়ে দিত। তো এই ১৩ জন হেল্পার কিভাবে সেন্টেন্সের মধ্যে হেল্পারি করে জানিয়ে দিত যে সেটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, চলো জেনে নেওয়া যাক। যখন প্রেজেন্টে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এসে হেল্পারি করতে লাগতো, তখনই সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যেত। তাহলে যখনই তোমরা কোনো বাক্যের মধ্যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজকে খুঁজে পাবে তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবে সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক তেমনি করে যখন পাস্টে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড এসে হেল্পারি করতে লাগতো আর তখনই সেটা পাস্ট টেন্স হয়ে যেত। তাহলে যখন কোনো বাক্যের মধ্যে আমরা এই চারটে হেল্পারকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো সেটাই হচ্ছে পাস্ট টেন্স। একইভাবে যখন ফিউচারে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন উইল, শ্যাল এসে হেল্পারি করতে লাগতো আর তখন সেটা ফিউচার টেন্স হয়ে যেত। তাহলে যখন আমরা কোনো বাক্যের মধ্যে উইল বা শ্যাল হেল্পারকে খুঁজে পাবো তখন আমরা সেই বাক্যটাকে বলে ফেলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ দেখতে পাচ্ছি। আই ডু, আই উইল ডু, আই অ্যাম ডুইং। তো তোমাদেরকে এই 3টা বলতে হবে কোন টেন্সে রয়েছে, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। তো উত্তর দিতে গেলে আমরা কি ফলো করব? হ্যাঁ, আমরা হেল্পারগুলোকে ফলো করব। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডু, তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা খুঁজে পাচ্ছি উইল হেল্পারকে, তো এটা চোখ বন্ধ করে বলে ফেলো এটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক তেমনি করে দেখো আই অ্যাম ডুইং, এই বাক্যটার মধ্যে আমরা অ্যামকে খুঁজে পাচ্ছি, তো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা খুব সহজে এভাবে কোনটা কোন টেন্সে রয়েছে সেটা বলে ফেলতে পারবো শুধুমাত্র হেল্পারগুলোকে দেখে। আমি 3টা উদাহরণ নিচ্ছি। আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা 3টাই কিন্তু একই রকম নিয়ে নিয়েছি। আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং। তো এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি তোমরা কেউ বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কি? হ্যাঁ, তোমরা সকলেই এক বাক্যে বলে ফেলবে এখানে ডুইংয়ের অর্থ হচ্ছে করছি। বেশ, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য ডুইংয়ের অর্থ করছি। তাহলে কি বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কি? হ্যাঁ, মনে করো এখানেও ডুইংয়ের অর্থ তোমরা বলবে করছি, তো এখানেও ধরে নাও করছি। তাহলে এখানে ডুইংটার অর্থ কি হবে? হ্যাঁ, তোমরা এখানেও বলবে ডুইংটার অর্থ হচ্ছে করছি। ওকে, আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি করছি, কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এই যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের মধ্যে কোন হেল্পার বসছে সেটা আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, তবেই আমরা ডুইংয়ের অর্থ সঠিকভাবে করতে পারবো, তাছাড়া কিন্তু ডুইংয়ের অর্থ করতেই পারবো না। তো আমাদের হেল্পারের কাজ হচ্ছে মূলত 2টা। একটা হচ্ছে সেটা যে বাক্যটা কোন সময়ে বলছি, বাক্যটা প্রেজেন্টে বলছি নাকি পাস্টে বলছি নাকি ফিউচারে বলছি সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পারের। আর বাক্যটার মধ্যে সঠিক অর্থ করার দায়িত্ব হচ্ছে এই হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া যাকে বলি, আমি তাদের নাম দিয়ে দিয়েছি হেল্পার। তো এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এই 2টাই, বাক্যকে সঠিকভাবে অর্থ করার এবং কাজটা কোন সময়ে হচ্ছে, প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই হেল্পারের। চলো আমরা উদাহরণগুলো একটু ভালোভাবে ফলো করি। এই ড্যাশের মধ্যে যদি আমি অ্যাম হেল্পারকে বসিয়ে দিই তখন এই ডুইংটার কি অর্থ হবে সেটা নির্ধারণ করছে অ্যাম। তো এই ডুইংটাকে সঠিকভাবে অর্থ করতে হলে অবশ্যই অ্যাম হেল্পারকে ব্যবহার করতে হবে। যখনই আমরা অ্যাম হেল্পারকে এখানে ব্যবহার করব তখন এই ডুইংটার অর্থ করতে হবে করছি। তাহলে কখনোই আমরা শুধু ডুইংয়ের অর্থ করছি বলতে পারবো না যতক্ষণ না আমরা ডুইংয়ের পূর্বে অ্যাম হেল্পারকে যুক্ত করছি, অর্থাৎ অ্যাম হেল্পিং ভার্বকে ব্যবহার করছি। যখনই আমরা অ্যাম হেল্পিং ভার্ব ব্যবহার করে ফেলবো তখন এই ডুইংটার সঠিক অর্থ হবে করছি। তো আই মানে আমি, অ্যাম ডুইং মানে করছি, আই অ্যাম ডুইং মানে আমি করছি। এবার দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা কিন্তু প্রেজেন্টে হচ্ছে, অর্থাৎ কাজটা হচ্ছে প্রেজেন্টে। তবে হ্যাঁ, প্রেজেন্টের আবার 4টে ভাগ রয়েছে, তোমরা অনেকেই জানো, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এটা প্রেজেন্টের কোন ভাগের মধ্যে পড়ে সেটা তো আমি তোমাদেরকে পরের ক্লাসেই শেখাবো। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি, এই ড্যাশের মধ্যে যদি আমরা ওয়াজ যুক্ত করি তাহলে পরে কিন্তু এই ডুইংটার অর্থ করছি বলতে পারবো না, তখন এই ডুইংয়ের অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন এই ডুইংয়ের অর্থ করতে হবে করছিলাম। তো দেখো এখানে এক জায়গায় বলছি করছি আর এখানে আবার বলছি করছিলাম। এই কাজটা করছে কে? হ্যাঁ, এখানে তো হেল্পারই করছে এই কাজটা, তাই না? তো এখানে যখনই ওয়াজ বসিয়ে দিয়েছি তখন কিন্তু ডুইংয়ের অর্থ করছি থেকে করছিলামে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে কাজটা হচ্ছে কখন? হ্যাঁ, এটা হচ্ছে পাস্টে। এটা তোমরা কি দেখে চিনতে পারলে? হ্যাঁ, এখানে আমরা ওয়াজ হেল্পারকে দেখে চিনতে পারছি এটা হচ্ছে পাস্টে। তবে পাস্টেরও চারটে ভাগ তোমাদেরকে একটু বলে দিই। পাস্টের যে চারটে ভাগ রয়েছে সেটার মধ্যে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে এই ড্যাশের মধ্যে যদি আমি উইল বি যুক্ত করি তাহলে বাক্যটা হয়ে যাবে আই উইল বি ডুইং। এই বাক্যটার মধ্যে যে কাজটা হচ্ছে সেটা কোন সময়ে সেটাও তোমরা 1 সেকেন্ডে বলে ফেলতে পারবে, কারণ এখানে উইল হেল্পারের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে উইল হেল্পিং ভার্বের ব্যবহার করা হয়েছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, ডুইংয়ের অর্থ এখানে কিন্তু করতে থাকবো করতে হবে, করতে থাকবো। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে করছি বা করছিলাম, বলতে পারবো না। এখানে ডুইংয়ের অর্থ হবে করতে থাকবো, এই কাজটা করছে এখানে উইল বি। তো যখনই আমরা উইল বিকে যুক্ত করেছি ডুইংয়ের অর্থ করছি বা করছিলাম দুইটাই না করে এবার করছি করতে থাকবো। এবার একটু লক্ষ্য করো, আমি কিন্তু ডুইং একটাই ক্রিয়া নিয়েছিলাম, দেখো এখানেও ডুইং, এখানেও ডুইং, এখানেও ডুইং, কিন্তু ডুইংগুলোর অর্থ হয়ে যাচ্ছে আলাদা আলাদা। তো এই আলাদা আলাদা অর্থগুলো করার কাজটা করছে কে? হ্যাঁ, এই যে আমরা হেল্পারগুলো দেখতে পাচ্ছি, এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এটাই, কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া এবং বাক্যটার মধ্যে সঠিক অর্থ দেওয়া। চলো আমরা আরও কয়েকটা উদাহরণ ফলো করি। হি ডিড, একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যে কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে ডিড খুঁজে পাচ্ছি, তাই এটা বলবো পাস্ট টেন্স। এটার অর্থ হচ্ছে সে করেছিল। হি ডাজ, একটু ভালোভাবে লক্ষ্য করে এটা কোন টেন্স? হ্যাঁ, এটা হচ্ছে এবার প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ডাজকে খুঁজে পাচ্ছি। তো হি ডাজ মানে সে করে। আই হ্যাভ ডান, একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা হ্যাভকে খুঁজে পাচ্ছি, তাই বলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ ডান মানে আমি করেছি। ইউ আর ডুইং, এই বাক্যে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আর হেল্পারকে খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স। ইউ আর ডুইং এর অর্থ হচ্ছে তুমি করছো। ইউ ওয়ার ডুইং, এই বাক্যে আমরা ওয়ার খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো পাস্ট টেন্স, এটার অর্থ হচ্ছে তুমি করছিলে। হি ইজ ডুইং, এই বাক্যে আমরা ইজ খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স, এটার অর্থ হচ্ছে সে করছে। আজকে আমি তোমাদেরকে 3 জন ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দেব। তোমরা জানো ড্রাইভার ছাড়া গাড়ি চালানো মুশকিল, ঠিক তেমনি ইংরেজি সেন্টেন্সকে কন্টিনিউ চালানোর জন্য ড্রাইভারের প্রয়োজন আছে। তো আমরা সেই 3 জন ড্রাইভারের নামগুলো একটু জেনে নিই। এম, ইজ, আর, এরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোম্পানির ড্রাইভার। এদের কাজ হচ্ছে শুধু ভ্যান গাড়ি চালানো। তবে এদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি আমাদেরকে ভ্যান গাড়ি চালাতে হয় তাহলে অবশ্যই আইএনজি নামক ডিজেল তেল দিতেই হবে, তবে এই গাড়ি চলবে, নয়তো না। আমরা জানি ভিতে ভার্ব, এই জন্য আমি ভিতে ভ্যান গাড়ি বানিয়ে ফেলেছি। তাহলে অবশ্যই আমাদেরকে শর্ত অনুযায়ী আইএনজি নামক ডিজেল তেল ভ্যান গাড়িতে ভরতেই হবে, অর্থাৎ যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই কথাটা মাথায় রেখো, যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব যদি কাজটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে চালিয়ে নিয়ে যেতে চাই। সব তো হলো, অ্যামিজার এর গাড়িতে কে কে হেল্পারি করবে সেটাও তো জেনে নেওয়া দরকার। তো চলো আমরা সেটাও জেনে নিই। আই সবসময় অ্যাম এর গাড়িতেই হেল্পারি করতে পারবে, অর্থাৎ যখন আমরা আইকে দেখতে পাবো তখন আমরা অ্যাম ব্যবহার করব, এটা আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। ইউ, উই, দে এগুলো সবসময় আর এর গাড়িতে হেল্পারি করবে, অর্থাৎ যখন আমরা ইউ, উই, দেকে দেখতে পাবো সবসময় আমরা আর ব্যবহার করব, কথাটা মাথায় রেখো। আর হি, সি, নেম ইট এরা শুধুমাত্র ইজ এর গাড়িতেই হেল্পারি করতে পারবে, অর্থাৎ আমরা যেখানে হি, সি, নেম ইটকে দেখতে পাবো সেখানে আমরা শুধু ইজ ব্যবহার করব। ওকে, ফাইন। আমরা কিভাবে খুব সহজে ইংরেজি বাক্য দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনব সেটা একটু বলে দিই তোমাদেরকে। যে কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে যখন অ্যাম, ইজ, আরকে খুঁজে পাবে তখন সেটাকে ধরে নেবে সেটা হচ্ছে প্রেজেন্ট, বাট কন্টিনিউয়াসকে চেনার জন্য শুধু দেখবে তোমরা ভ্যান গাড়ির সঙ্গে আইএনজি নামক ডিজেল ব্যবহার হয়েছে নাকি,
অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার হয়েছে নাকি। যদি ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কোন কন্টিনিউয়াস? হ্যাঁ, আমরা তো আগে শিখে নিলাম যে অ্যাম ইজ আর যেখানে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এভাবে চিনে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো আমরা 3টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো সহজে বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। ইউ আর ওয়াচিং টিভি, আই এম স্টার্টিং, হি ইজ প্লেয়িং ফুটবল। তো যে কোনো সেন্টেন্সের মধ্যে যখনই আমরা আইএনজি কে খুঁজে পেয়ে যাব তখনই আমরা সেটাকে ধরে নেব সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তো কোন কন্টিনিউয়াস সেটাকে চেনার জন্য আমরা কি দেখব বলেছি? হ্যাঁ, আমরা দেখব বলেছিলাম অ্যাম ইজ আর। তো দেখি এই সেন্টেন্সের মধ্যে আমরা কি কি খুঁজে পাচ্ছি। হ্যাঁ, আমরা প্রথম সেন্টেন্সের মধ্যেই দেখো আর কে খুঁজে পাচ্ছি, এই সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাম কে খুঁজে পাচ্ছি, আর এই সেন্টেন্সের মধ্যে আমরা ইজ কে খুঁজে পাচ্ছি। তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা তোমাদেরকে একটু বলে দিই। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। তো অ্যাম ইজ আর আমরা কোথায় ব্যবহার করব সেটা আমরা হেল্পারি গল্পের মধ্যে একটু আগে শিখে ফেললাম। তারপরে আমরা ভ্যান গাড়ির সঙ্গে আইএনজি নামক তেলের ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। আমরা প্রত্যেকটি বাংলা বাক্য দেখেই সেটা ইংরেজিতে বলতে যাই বা লিখতে যাই। তো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনব যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলো আমরা জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছে, ছি, ছ থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো আমরা উদাহরণ ফলো করি। আমি পড়ছি, ছি, ছি, এই বাক্যের শেষে আমরা ছি কে খুঁজে পাচ্ছি। তুমি খাচ্ছ, ছ, ছ, এই বাক্যের শেষে আমরা ছ কে খুঁজে পাচ্ছি। তারা আসছে, ছে, ছে, এই বাক্যের শেষে আমরা ছ্যাকে খুঁজে পাচ্ছি। আর এগুলো দেখেই আমরা বুঝতে পারছি এগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো এগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব চলো একটু জেনে নিই। আমি পড়ছি, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই কার গাড়িতে হেল্পারি করতে পারবো বলেছিল? অ্যাম এর গাড়িতে। তো আমরা অ্যামকেও বসিয়ে নিচ্ছি। অ্যাম এর একটা শর্ত ছিল, যদি আমাকে ভ্যান গাড়ি চালাতে হয় তাহলে অবশ্যই আইএনজি নামক ডিজেল ব্যবহার করতে হবে। তো এখানে ভ্যান এর অর্থ তোমরা সকলেই জানো, আমি ভিতে এখানে ভার্ব মিন করেছি। তো অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তো এখানে পড়া এর ইংরেজি হচ্ছে রিড, তো আমরা রিড ব্যবহার করতে পারবো না, রিড এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে রিডিং। তাহলে হয়ে যাচ্ছে আই এম রিডিং, অর্থাৎ আমি পড়ছি। নেক্সট, তুমি খাচ্ছ, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করতে হয়, তো ইউকে বসিয়ে নিলাম। এবার একটু লক্ষ্য করো, ইউ কার গাড়িতে হেল্পারি করবে? হ্যাঁ, আর এর গাড়িতে। তো আর এরও শর্ত ছিল, যদি আমাকে ভ্যান গাড়ি চালাতেই হয় তো আমাকে অবশ্যই আইএনজি নামক ডিজেল ব্যবহার করতে হবে। তো আমাকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে খাচ্ছ এর ইংরেজি হচ্ছে ইট, তো ইট এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ইটিং, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং, অর্থাৎ তুমি খাচ্ছ। নেক্সট উদাহরণ দেখো, তারা আসছে, তো এখানে সাবজেক্ট হচ্ছে তারা, এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করতে হয়, দেই বসিয়ে নিলাম। দেই কার গাড়িতে হেল্পারি করতে পারবে? হ্যাঁ, আর এর গাড়িতে। তো আর কেউ বসিয়ে নিচ্ছি। আর আসছে এর ইংরেজি হবে কামিং, আসা এর ইংরেজি কিন্তু কাম, তো কাম এর সঙ্গে আইএনজি ব্যবহার করে হয়েছে কামিং, তাহলে হয়ে যাচ্ছে দে আর কামিং, অর্থাৎ তারা আসছে। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, আমরা যাচ্ছি, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমরা, এর জন্য উই ব্যবহার করতে হয়। উই কিন্তু আর এর গাড়িতেই হেল্পারি করতে পারবে, তো আর কেউ বসিয়ে নিচ্ছি। আর যাচ্ছি, যাওয়া এর ইংরেজি তো গো, তো গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে গোয়িং। তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে উই আর গোয়িং, অর্থাৎ আমরা যাচ্ছি। চলো আমরা আরও 3টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। সে করছে, রহিম দেখছে, ইহা যাচ্ছে। সে করছে, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য হি না হলে সি ব্যবহার করতে হয়। যদি ছেলে হয় সেই ক্ষেত্রে হি ব্যবহার করতে হয়, যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে সি ব্যবহার করতে হয়। এবার একটু লক্ষ্য করো, হি এবং সি এই দুইটা কিন্তু ইজ এর গাড়িতে হেল্পারি করতে পারবে, তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি। ওকে ফাইন। এবার আমরা কি করব? ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং, তাহলে হয়ে যাচ্ছে হি বা সি ইজ ডুইং, হি বা সি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। নেক্সট, রহিম দেখছে, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রহিম, তো তার জন্য তার নামটাই বসিয়ে দিচ্ছি।
এবার খেয়াল করো যেখানে নেম থাকবে সেই নেমটাও কিন্তু ইজ এর গাড়িতেই হেল্পারি করতে পারবে। তো ইজ বসিয়ে নিচ্ছি। এবার ইজ এর শর্ত অনুযায়ী কি করতে হবে? হ্যাঁ, ভ্যান গাড়িতে আইএনজি নামক তেলের ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তো দেখা এর ইংরেজি হচ্ছে ওয়াচ, তো ওয়াচ এর সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে ওয়াচিং। তাহলে সম্পূর্ণ বাক্যটা হয়ে যাচ্ছে রহিম ইজ ওয়াচিং, অর্থাৎ রহিম দেখছে। নেক্সট, ইহা যাচ্ছে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইহা, এর জন্য ইংরেজিতে ইট ব্যবহার করতে হয়। ইট বসিয়ে নিলাম। ইট এটাও কিন্তু ইজ এর গাড়িতেই হেল্পারি করতে পারবে, বসিয়ে দিচ্ছি ইজ। ওকে ফাইন। ইজ এর শর্ত অনুযায়ী আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তো যাওয়া এর ইংরেজি তো গো, তো গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে গোয়িং, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ গোয়িং, অর্থাৎ ইহা যাচ্ছে। ডু, ডাজ, ডিড এর ব্যবহার আমরা কিভাবে করব? এর জন্য একটা সহজ ট্রিক্স অবলম্বন করব, সেটা হচ্ছে নানি নাই। আজকের ক্লাসে আমরা আমাদের নানিকে একটু স্মরণ করব, আর নানিকে স্মরণ করেই আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার সারা জীবনের জন্য আয়ত্ত করে নিতে পারবো। এসো আমরা প্রথমে জেনে নিই ডু, ডাজ, ডিড এগুলো কোন টেন্সে আমরা ব্যবহার করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাই তখনই আমাদেরকে ডু এবং ডাজ এর ব্যবহার করতে হয়। যদি ডু এবং ডাজ হেল্পিং ভার্বের সাহায্য না নেওয়া হয় তাহলে কাজটা কিভাবে হচ্ছে আর কখন হচ্ছে সেটা বোঝা যাবে না। ঠিক তেমনি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন নেগেটিভ করতে যাই তখন আমাদেরকে ডিড ব্যবহার করতে হয়। যদি ডিড ব্যবহার না করি তাহলে কাজটা কখন হচ্ছে সেটা বোঝা যাবে না। তো আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু চেনা দরকার, কোনগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো অনেকে এটা চিনতে পারি না, তো চলো একটু সহজ করে জেনে নিই এটাও। আমরা যখনই কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছ, ল, ব, ম, ত ব্যতীত অন্য কোনো বর্ণ দেখতে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যখন আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিলকে খুঁজে পাবো তখন আমরা সেটাকেই বলে ফেলবো সেটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এসো আমরা বাংলাতে দুইটা উদাহরণ ফলো করি, তাহলে আমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। আমি যাই, আমি গিয়েছিলাম। এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ছ, ল, ব, ম, ত ব্যতীত অন্য একটা বর্ণ দেখতে পাচ্ছি, হ্রস্বই। আর এটা দেখেই আমরা খুব সহজে বুঝতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তেমনি করে দেখো আমি গিয়েছিলাম, এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ছিলামকে খুঁজে পাচ্ছি। আর এটা দেখেই বুঝতে পারছি এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার যখন আমরা এগুলোকেই নেগেটিভ করতে যাব তখন আমাদের নানিকে একটু টানতে হবে। যেমন আমি যাই, এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা বলবো আমি যাই না। এখানে কিন্তু নানির নাকে নিতে হচ্ছে, তবেই কিন্তু আমরা নেগেটিভ বানাতে পারছি। তেমনি করে দেখো আমি গিয়েছিলাম, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আমি যাইনি। এবার কিন্তু নানির নিকে টানতে হচ্ছে, তবেই আমরা নেগেটিভ করতে পারছি। আমি যাই না, আমি যাইনি। এই যে বাংলা দুইটা বাক্য দেখতে পাচ্ছি, এই দুইটা বাক্যকে যখনই আমরা ইংরেজিতে বলতে যাব তখনই আমাদেরকে ডু না হলে ডিড হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। যদি না নিই তাহলে কি সমস্যা হবে চলো একটু দেখে নিই। আমি যাই না এটাকে ইংরেজিতে বললে হবে আই ডু নট গো। আমি যাইনি এটাকে ইংরেজিতে বললে হবে আই ডিড নট গো। এবার দেখো এই যে ডু এবং ডিডকে দেখতে পাচ্ছি, মনে করো এটাকে আমি কিছুক্ষণের জন্য উধাও করে দিচ্ছি, অর্থাৎ নাই করে দিচ্ছি। এবার বাক্য দুইটা দেখো কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে আই নট গো, এটাও হয়ে যাচ্ছে আই নট গো। তাহলে আই নট গো দিয়ে আমি কোনটা বোঝাতে চাচ্ছি? আমি যাই না নাকি আমি যাইনি? হ্যাঁ, এটাই তখন আমরা বুঝতে পারবো না। আর এটার জন্যই আমাদেরকে তখন হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়। এবার যদি এর মাঝে আমি ডুকে যুক্ত করে দিই তাহলে পরে এখানে কিন্তু ডু এর কোনো অর্থ নেই, শুধুমাত্র এই ডুটা গোকে সাহায্য করছে যে কাজটা প্রেজেন্টেই হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা ডু হেল্পিং ভার্বকে দেখে খুব সহজেই চিনে নিচ্ছি কাজটা প্রেজেন্টে হচ্ছে। ঠিক তেমনি করে এর মাঝে যদি এবার আমি ডিড হেল্পিং ভার্বকে যুক্ত করি, এখানেও কিন্তু ডিড এর কোনো অর্থ নেই, শুধুমাত্র ডিড এর কাজ হচ্ছে গোকে সাহায্য করা, কাজটা যে পাস্টেই হচ্ছে এটা বোঝানোর জন্য।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডু, ডাজ এবং ডিড এই হেল্পিং ভার্বের সাহায্য যদি না নেওয়া হয় তাহলে কাজটা কিভাবে হচ্ছে আর কোন সময়ে হচ্ছে এটাই বুঝতে পারবো না। আমরা অনেকেই বুঝতে পারি না কোন সাবজেক্টের পরে ডু ব্যবহার করতে হবে আর কোন সাবজেক্টের পরে ডাজ ব্যবহার করতে হবে। এসো আমরা এটাও একটু সহজ করে জেনে নিই। আই, ইউ, উই, দে এগুলো যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা ডু ব্যবহার করব। ডু ব্যবহার হয়ে গেলে তারপরে আমাদেরকে একটা নট ব্যবহার করতে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্সে আমরা বাক্য বানাচ্ছি, তো ডু এরপরে নট ব্যবহার করব। ওকে ফাইন। হি, সি, নেম, ইট এগুলোর পরে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ ব্যবহার হয়ে গেলে আমাদেরকে এরপরেও একটা নট ব্যবহার করতে হবে। এবার এসো আমরা নানি, নাই দিয়ে বাক্য বানানো শিখি। তুমি যাও, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই কিভাবে করব? আমরা নানির নাকে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে তুমি যাও না। তো এটাকে এবার আমরা ইংরেজিতে বানাবো। এখানে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিচ্ছি। ইউ এরপরে আমরা কি ব্যবহার করব বলেছি? দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ডু নট ব্যবহার করব বলেছি, তো আমরা ডু নট বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে যাও এর ইংরেজিটা ব্যবহার করতে হবে গো, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু নট গো। ডু নটকে সংক্ষিপ্ত করে বলা হয় ডোন্ট, তো আমরা বলতে পারি ইউ ডোন্ট গো এটাও বলতে পারি, বা ইউ ডু নট গো এটাও বলতে পারি। এর অর্থ হচ্ছে তুমি যাও না। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, সে যায়। এটাকেও আমরা নেগেটিভ করব, কিভাবে করব? নানির নাকে নিয়ে নাও, তাহলে হয়ে যাবে সে যায় না। এবার আমরা এটাকে ইংরেজিতে বলার চেষ্টা করি। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য হি ব্যবহার করতে হয়, আমরা হি বসিয়ে নিচ্ছি। এবার দেখো তো আমরা কি ব্যবহার করব বলেছি? হ্যাঁ, আমরা ডাজ নট ব্যবহার করব বলেছি, তো আমরা ডাজ নট বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা যাই, এর জন্য কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা গো ব্যবহার করব, তাহলে হয়ে যাবে হি ডাজ নট গো। হি ডাজ নট গো অর্থাৎ সে যায় না। নেক্সট উদাহরণ দেখো, রহিম যায়। এটাকেও আমরা নেগেটিভ বানাবো, কিভাবে বানাবো? আমরা নানির নাকে নিয়ে নেব, তাহলেই নেগেটিভ হয়ে যাবে রহিম যায় না। তো এটাকে ইংরেজিতে বানাই চলো। এখানে সাবজেক্ট রহিম, এর জন্য তার নামটা বসিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, যেখানে আমরা নেম দেখতে পাবো বলেছিলাম সেখানে কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা ডাজ নট ব্যবহার করব, তো আমরা ডাজ নট বসিয়ে নিচ্ছি। আর যাই এর ইংরেজি হচ্ছে গো, তাহলে হয়ে যাচ্ছে রহিম ডাজ নট গো। তো ডাজ নটকে সংক্ষিপ্ত করে বলা হয় ডাজেন্ট, তো আমরা বলতে পারি রহিম ডাজেন্ট গো, এভাবেও বলতে পারি, বা বলতে পারি রহিম ডাজ নট গো অর্থাৎ রহিম যায় না। এবার এসো আমরা ডিড দিয়ে ইংরেজিতে বাক্য বানাই। তো আমরা ডিড কোন সাবজেক্টের সাথে ব্যবহার করব এসো জেনে নিই। আমরা সব সাবজেক্টের সাথেই ডিড ব্যবহার করতে পারবো, এর জন্য কোনো চিন্তার বিষয় নেই। আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট এগুলো সবগুলোর সাথেই আমরা ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার হয়ে গেলে এরপরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে, তো আমরা সব সাবজেক্টের সাথেই ডিড নট ব্যবহার করব। দেখো আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, তুমি গিয়েছিলে। এটা নেগেটিভ করতে চাই, কিভাবে করব? আমরা নানির নিটাকে নিয়ে নিতে পারি বা নাইটাকে নিয়ে নিতে পারি। যদি নিটা নিয়ে নিই তাহলে হয়ে যাবে তুমি যাওনি, আর যদি নাইটা নিয়ে নিই তাহলে হবে তুমি যাও নাই। দুইভাবেই আমরা নেগেটিভ করতে পারবো। তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানাই। এখানে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। ইউ এরপর আমরা ডিড নট ব্যবহার করব, একটু আগেই শিখলাম, তো ডিড নট বসিয়ে নিচ্ছি। আর যাও এর জন্য ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট গো অর্থাৎ তুমি যাওনি বা তুমি যাও নাই। নেক্সট উদাহরণ দেখো, সে গিয়েছিল। এটাও আমরা নেগেটিভ করতে চাই, আমরা নানির নিটাকে নিয়ে নিলেই নেগেটিভ করে দেব, সে যায়নি, সে যায়নি, বা আমরা নাইটাকে নিয়ে নিতে পারি, সে যায় নাই, দুইভাবেই বলা যায়। তো আমরা এটাকেও ইংরেজিতে বানাই চলো। সে সাবজেক্ট, এর জন্য হি, সি দুইটাই ব্যবহার করতে পারি। হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আমরা হি বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ডিড নট ব্যবহার করব, ডিড নটকেও বসিয়ে নিলাম। এরপরে আমরা যাই এর ইংরেজি বসাবো গো, তাহলে হয়ে যাচ্ছে হি ডিড নট গো। আমরা ডিড নটকে সংক্ষিপ্ত করে ডিডেন্ট বলতে পারি, তো হি ডিডেন্ট গো দুইভাবেই বলতে পারি, যার অর্থ হচ্ছে সে যায়নি। তেতো আম লেলো, তেতো আম লেলো। আজকে আমি আম বিক্রি করতে করতেই তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্স শিখিয়ে ফেলবো। তো আজকে আমাদেরকে এই ছন্দটা মাথায় রাখতে হবে, তেতো আম লেলো। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে, ত এই দুইটা বর্ণ খুঁজে পাই তাহলে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স।
আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। আমরা আম কিভাবে খুঁজে পাই চলো জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম পাই, এই লামের মধ্যে কিন্তু আম রয়েছে, তাই না? দেখো লকে বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। ঠিক তেমনি করে তাম, এই তামের মধ্যেও আম রয়েছে, ত বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। তাহলে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আম থাকলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আমি একটা শব্দ নিচ্ছি, করিলাম। এই করিলাম শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা আম খুঁজে পাবো। কিভাবে দেখো, কর ধাতু যোগ ইল যোগ আম সমান করিলাম হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা আম খুঁজে পাচ্ছি। করিলাম এটা এখন সাধু ভাষা, এটাকে যখন আমরা চলিত ভাষায় বলি তখন এটা হয়ে যায় করলাম, তাই না? করিলাম আর করলাম একই কথা। সাধু ভাষায় করিলাম বলতে হয় আর চলিত ভাষায় করলাম বলতে হয়। ঠিক তেমনি করে আমি যদি বলি করিতাম, তাহলে এটাকে ভাঙলে আমরা আম খুঁজে পাবো। যেমন কর ধাতু যোগ ইত যোগ আম সমান করিতাম, এটাও কিন্তু সাধু ভাষা। এটাকে যদি আমরা চলিত ভাষায় বলি তাহলে হয়ে যাবে করতাম। তাহলে করিতাম এটার মধ্যেও কিন্তু আমরা আমকে খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের নিশ্চয় মাথায় থাকবে লাম এবং তাম, এদের মধ্যে যখনই আমরা আমকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লে বা লকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আমি করলাম, এর মধ্যে আম রয়েছে। তুমি করলে, এর মধ্যে লে রয়েছে। সে করলো, এর মধ্যে ল রয়েছে। তাহলে আমরা আম লে লো এটাকে খুঁজে পাচ্ছি, আম লে লো। তাহলে আম লে লোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এগুলোকে বলতে পারি এগুলোই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমাদের এই জিনিসটা সবারই মাথায় থাকবে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। এখানে আমি করলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। করলাম এর জন্য আমরা ডু এর 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, ডিড। তো ডু 1 নাম্বার ফর্ম, ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম, তো আমরা ডিড বসিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড, অর্থাৎ আমি করলাম। ঠিক তেমনি করে তুমি করলে, এটাকে ইংরেজিতে বলবো ইউ ডিড। সে করলো, এটাকে ইংরেজিতে বলবো হি ডিড। দেখো আমরা সাধারণত জানি যে আম মিষ্টি এবং টক হয়। তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমটা কিন্তু তেতো, এই জন্য কিন্তু আম কেউ নিতে চাইছে না। এই আম শুধুমাত্র আমার নানীদের কাছে বিক্রি করব। কি বললাম? হ্যাঁ, নানীকে বিক্রি করব। তো চলো আমরা নানীকে বিক্রি করব। তাহলে হয়ে যাচ্ছে ছন্দটা তেতো আম লেলো নানি, তেতো আম লেলো নানি। এই ট্রিক্সের সাহায্যে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে দেখো, আমি করলাম এর শেষে নানির নাকে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করলাম না। তুমি করলে এর শেষে যদি আমরা নাকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি করলে না। সে করলো এর শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে করলো না। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে তেতো আম লেলো নানি এর সাহায্যে আমরা খুব সহজেই নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো। এবার এসো এগুলোকে কিভাবে ইংরেজিতে বানাতে হয় তার নিয়মটা একটু জেনে নিই। নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বললাম? হ্যাঁ, নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে নেগেটিভে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করলাম না, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরেই ডিড নট ব্যবহার করব, তো আমরা ডিড নটকেও বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু মেন ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা করা এর জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, আই ডিড নট ডু, অর্থাৎ আমি করলাম না। ঠিক তেমনি করে দেখো, তুমি করলে না, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, আমি ইউকে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা ডিড নট ব্যবহার করব, তো আমরা ডিড নটও বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তো করা এর জন্য ডু ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট ডু, ইউ ডিড নট ডু, অর্থাৎ তুমি করলে না। ঠিক তেমনি করে সে করলো না,
এই বাক্যে সাবজেক্ট সে এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করব, এরপরে ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে আমরা ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে হি ডিড নট ডু, হি ডিড নট ডু, অর্থাৎ সে করলো না। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো আমরা বাংলা বাক্যের 2 নম্বরে একটা করে কি বসিয়ে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। কি বললাম? হ্যাঁ, বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমি কি করলাম, আমি কি করলাম, তুমি কি করলে, সে কি করলো। তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, কিভাবে বানাবো এসো জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করলাম, এটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই আমাদেরকে ডিড নিতে হবে। তো প্রথমেই আমরা ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখানে করার জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, ডিড আই ডু, অর্থাৎ আমি কি করলাম। ঠিক তেমনি করে তুমি কি করলে, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে তুমি সাবজেক্ট, এর জন্য ইউ ব্যবহার করছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করলে, সে কি করলো। এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করলো। নেক্সট উদাহরণগুলো দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। আমি করতাম, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা তাম অর্থাৎ আমকে খুঁজে পাচ্ছি। তুমি করতে, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি, হ্যাঁ তে খুঁজে পাচ্ছি। সে করতো, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা ত খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এখানে ছন্দটা পেয়ে যাচ্ছি আম তেতো, তাই না? আম তেতো বা তেতো আম, যাই বলি না কেন। তো এখানে আমরা যখনই আম তেতোকে খুঁজে পাবো বা তেতো আমকে খুঁজে পাবো, তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। কি বললাম? হ্যাঁ, ইউজ টু না হলে উড ব্যবহার করতে পারি, দুইটার মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। আর যদি আমরা আম লেলো খুঁজে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব। এই বাক্যগুলোর স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিই, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করতাম, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে ইউজড টু ব্যবহার করব। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই ইউজ টু ডু, যার অর্থ হচ্ছে আমি করতাম। এটাকে আমরা এভাবেও বলতে পারি আই উড ডু, আই উড ডু, অর্থাৎ আমি করতাম। তুমি করতে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরেই আমাদেরকে ইউজড টু ব্যবহার করতে হবে। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ ইউজ টু ডু, ইউ ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে। এটাকে এভাবেও বলা যায় ইউ উড ডু, ইউ উড ডু, অর্থাৎ তুমি করতে। ঠিক তেমনি করে সে করতো, এটাকে বলবো হি ইউজ টু ডু বা হি উড ডু, অর্থাৎ সে করতো। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো এর জন্য আমরা নানির নাকে বসিয়ে দিচ্ছি এগুলোতে। তাহলে হয়ে যাবে আমি করতাম না, তুমি করতে না, সে করতো না। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু। এখানে কিন্তু ইউজড হবে না, এখানে কিন্তু ডি হবে না, একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে ইউজ টু হবে, এখানে ইউজড টু হবে না। এরপর আমাদেরকে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি করতাম না, এটা ইংরেজিতে বলবো আই ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ আমি করতাম না। তুমি করতে না, এটা বলবো ইউ ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে না। সে করতো না, হি ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ সে করতো না। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। এর জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমি কি করতাম, তুমি কি করতে,
সে কি করতো, এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 অর্থাৎ মেন ভার্ব। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করতাম, তো আমরা বলবো ডিড আই ইউজ টু ডু। তুমি কি করতে, ডিড ইউ ইউজ টু ডু। সে কি করতো, ডিড হি ইউজ টু ডু। সিম্পল পাস্ট টেন্সকে চেনার জন্য আমরা আরও একটি ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে এ ছিলা আম ছিলে ছিল। কি বললাম, এ ছিলা আম ছিলে ছিল। তো একটা আম ছিলা ছিল, তারপরে আবার ছিলে ছিল, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে। এ ছিলা আম ছিলে ছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, ছিলা আম এটাকে যদি স্পিডে উচ্চারণ করা হয় তাহলে ছিলা আম হয়ে যায় ছিলাম, ছিলাম। তাহলে কোনো বাক্যের মধ্যে ছিলাম, ছিলে বা ছিল থাকলে সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তবে আমরা দেখো একটা শর্ত লাগিয়ে দিয়েছি, এ ছিলা আম ছিলে ছিল, এই যে এ লাগিয়ে দিয়েছি, তার মানে বুঝতে হবে এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এগুলো থাকলেই তখন হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, করেছিলামকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলাম। তাহলে দেখো এখানে এ ছিলাম, এটাকে পাচ্ছি, এটা দেখেই আমরা খুব সহজে বলে ফেলবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, তো এখানে করেছিলেকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলে। তাহলে এখানে আমরা এ ছিলেকে খুঁজে পাচ্ছি, এটাকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো সে করেছিল, এখানে করেছিলকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিল, এখানে আমরা এ প্লাস ছিলকে খুঁজে পাচ্ছি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই ছন্দটা নিশ্চয়ই তোমাদের সকলের মাথায় থাকবে, এ ছিলা আম ছিলে ছিল। চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাই। তো তার জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করতে হবে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, তো করেছিলাম এর জন্য ডিড ব্যবহার করব। তো আমরা বলতে পারি আই ডিড, এর অর্থ হচ্ছে আমি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে করেছিলে এর জন্য ভার্বের 2 নাম্বার ফর্ম ডিড ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড, মানে তুমি করেছিলে। ঠিক তেমনি করে সে করেছিল, এটার জন্য আমরা বলবো হি ডিড, অর্থাৎ সে করেছিল। এবার তোমরা ছন্দটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এ ছিলা আম ছিলে ছিল, তো আমটা কে ছিলে ছিল এসো আমরা একটু জেনে নিই। এ ছিলা আম ছিলে ছিল নানি, নানি ছিলে ছিল। তো এই নানিকে একটু ভালোভাবে মাথায় রেখে দাও, এই নানি দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। যেমন আমি করেছিলাম, এটাকে আমরা বলতে পারি আমি করেছিলাম না, বা আমি বলতে পারি আমি করিনি। আমরা নানির নাকে বসিয়ে দিলেও সেটা নেগেটিভ করতে পারবো, বা নানির নিকে বসিয়ে দিলে সেটাও আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে আমি করেছিলাম না বা আমি করিনি, দুইটাই একই কথা আমি বলছি এখানে। তো আমি করিনি, তুমি করনি, সে করেনি। তাহলে দেখো এগুলোই হয়ে যাচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তো ইংরেজিতে কিভাবে বানাবো এসো জেনে নি তার নিয়মটা। নেগেটিভ করতে হলে সাবজেক্ট, এরপরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি করিনি, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়। এরপরেই আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে, তো আমরা ডিড নট বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তো এখানে আমরা ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, যার অর্থ আমি করিনি বা আমি করেছিলাম না, দুইভাবেই আমরা বলতে পারি। ঠিক তেমনি করে দেখো তুমি করনি, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ডিড নট ডু, যার অর্থ তুমি করনি। ঠিক তেমনি করে সে করেনি, এটাকে আমরা বলবো হি ডিড নট ডু, অর্থাৎ সে করেনি। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি করেছিলাম এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে তুমি করেছিলে এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে তুমি কি করেছিলে।
সে করেছিল এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে সে কি করেছিল। তো এগুলোই হয়ে যাচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তো তার নিয়মটা আমরা জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করেছিলাম এটাকে আমরা ইংরেজিতে করব, তার জন্য প্রথমেই আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। তো ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি কি করেছিলে, এটাও আমরা ইংরেজিতে বানাবো। তার জন্য প্রথমেই ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করেছিলে। নেক্সট, সে কি করেছিল, এটাও আমরা খুব সহজে বানাবো। প্রথমে ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করেছিল। তাহলে দেখো আমরা দুইটা ছন্দের মধ্য দিয়ে সিম্পল পাস্ট টেন্স আয়ত্ত করে নিতে পারলাম। এই দুইটা ছন্দ সকলেরই মাথায় থাকবে। তেতো আম লেলো নানি, এ ছিলা আম ছিলে ছিল নানি। আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস শিখবো যেগুলো না জানলে ইংরেজি শেখা তো দূরের কথা, ইংরেজির ধারে কাছেও যেতে পারবো না। তাই আজকে আমরা সেই জিনিসগুলোকে আয়ত্ত করব। তাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, যেগুলো আমাদেরকে জানতেই হবে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস। আমরা সকলেই শুধুমাত্র 8টা সাবজেক্ট মাথায় রাখবো, তাহলে আমরা পৃথিবীর যত ইংরেজি বাক্য রয়েছে এই 8টা সাবজেক্ট দিয়েই আমরা বলে ফেলতে পারবো, লিখে ফেলতে পারবো, সব কিছু করে ফেলতে পারবো শুধুমাত্র 8টা সাবজেক্ট দিয়েই। তো সেই 8টা সাবজেক্ট কি কি চলো আমরা একটু জেনে নিই। আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট। এই যে 8টা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এই 8টা সাবজেক্ট আমাদেরকে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে হবে। তো এই 8টা সাবজেক্টের অর্থ আমরা একটু ভালো করে জেনে নিই, তবেই কিন্তু আমরা অবজেক্টিভ কেসগুলো বের করতে পারবো। এগুলোকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্টিভ কেস। আই এর অর্থ হচ্ছে আমি, আই এর অর্থ কি বললাম, হ্যাঁ আমি। ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। উই এর অর্থ হচ্ছে আমরা। দে এর অর্থ হচ্ছে তারা। হি এর অর্থ হচ্ছে সে, এটা আমাদেরকে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সি এটারও অর্থ হচ্ছে সে, এটা আমাদেরকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে যে কোনো ধরনের নাম, পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সব নাম এর মধ্যেই কিন্তু সাবজেক্ট হিসাবে গণ্য হবে। ইট মানে ইহা, এগুলোকে আমরা সব সময়ই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এবার আমরা জানবো অবজেক্ট হিসাবে আমরা কোনগুলো ব্যবহার করি। অবজেক্ট বানাতে গেলে আমাদেরকে সব সময়ই কে যুক্ত করতে হয়, তবেই কিন্তু আমরা সেটার অর্থ পেয়ে থাকি। কি বললাম একটু ভালোভাবে মাথায় রাখো, সব সময়ই আমাদেরকে অবজেক্ট বানাতে গেলে কে যুক্ত করতে হবে। উদাহরণ দেখি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। আমাকে পানি দাও, তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি, হ্যাঁ বলি গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। তো এখানে এই যে মি এর অর্থ কি পাচ্ছি, হ্যাঁ আমাকে পাচ্ছি, যে কে যুক্ত করেছি এটাই আমাদেরকে তখন বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এখানে মি একটা অবজেক্টিভ কেস। তো এইখানে আমাদেরকে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, যখনই আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব তখন তার অর্থ হয়ে যাবে কে দিয়ে। যেমন আই মানে আমি আর মি মানে আমাকে। ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, তাহলে অবজেক্টিভ কেস কি পাচ্ছি, হ্যাঁ তোমাকে। ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা, আস, আস মানে আমাদেরকে। ঠিক তেমনি করে দেই মানে তারা, দেম মানে তাদেরকে। হি মানে সে, এটা বলেছিলাম যে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ঠিক তেমনি করে হিম মানে তাকে, এটাও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সি মানে সে। হার মানে তাকে, এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে নাম, আর নেম মানে নামকে।
এসো আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, রাহুল ভালো ছেলে। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি? রাহুল ইজ আ গুড বয়। রাহুল ইজ আ গুড বয়। এখানে কিন্তু রাহুল এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, কিন্তু যখনই আমি বলবো রাহুলকে বই দাও, তখন কিন্তু আমাদেরকে ইংরেজিটা বলতে হবে গিভ রাহুল দ্য বুক। গিভ রাহুল দ্য বুক। তাহলে এখানে দেখো রাহুলের অর্থটা করেছি রাহুলকে, এখানে কিন্তু রাহুল বই দাও বলি নাই, এখানে বলা হয়েছে রাহুলকে বই দাও। দেখো এখানে রাহুল কিন্তু একই ব্যক্তি, এক জায়গায় আমরা বলছি রাহুল ভালো ছেলে, আর এক জায়গায় বলছি রাহুলকে। এই যে রাহুলের সাথে কে লাগিয়ে দিয়েছি, নেমটার সাথে কে যুক্ত করেছি, এটা তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অবজেক্ট, সেই জন্য আমরা এখানে কে যুক্ত করেছি। তোমরা একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, এই যে আমরা 8টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এই 8টা সাবজেক্টের পরে সবসময়ই আমরা ভার্ব ব্যবহার করব। হ্যাঁ, এই 8টা সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্বেরই বসার অধিকার রয়েছে, অন্য কেউ বসতে পারবে না। আর একটা কথা বলি, অবজেক্ট আমরা কখন ব্যবহার করব জেনে নাও। ভার্বের পরে আমরা সব সময় অবজেক্ট ব্যবহার করব। হ্যাঁ, আমরা ভার্বের পরে সবসময়ই অবজেক্ট ব্যবহার করব। তবে হ্যাঁ, অবজেক্ট কিন্তু দুই রকমের হয়। চলো কি কি সেটা জেনে নিই। একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক সেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। এবার একটু লক্ষ্য করো, এখানে যে অবজেক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই এগুলোকেই আমরা বলতে পারি এগুলো সবই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবার একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো, এই যে নেমটা দেখতে পাচ্ছি এই নেমের মধ্যে কিন্তু কোনো বস্তুর নামও চলে আসতে পারে, যেমন চেয়ার, টেবিল, বুক, পেন্সিল, এই সবগুলোই কিন্তু এক একটা বস্তু, তাই এগুলোকে তখন আমরা বলতে পারি এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার এসো আমরা পজেসিভ ফর্ম এগুলো এক এক করে আয়ত্ত করে নিই। পজেসিভ ফর্ম এর অর্থ সবসময় হয় র বা এর দিয়ে, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, র বা এর দিয়ে। তো আই এর অর্থ হচ্ছে আমি, তো আই এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই। মাই এর অর্থ হচ্ছে আমার, তাহলে এখানে আমরা র পাচ্ছি। ঠিক তেমনি করে ইউ এর অর্থ হচ্ছে তুমি, এর পজেসিভ ফর্ম হচ্ছে ইয়োর। ইয়োর মানে তোমার। উই মানে আমরা, এর পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। আওয়ার মানে আমাদের। দেই মানে তারা, এর পজেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। দেয়ার মানে তাদের। হি হি মানে সে, এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। হিজ মানে তার। হিজ এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সি সি মানে সে, এর পজেসিভ ফর্ম হচ্ছে হার। হার মানে তার, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে নাম, নেম মানে নামকে, নেমস মানে নামের। তো যে কোনো নামের সঙ্গে যদি অ্যাপোস্ট্রোপিস এস থাকে, কি বললাম, অ্যাপোস্ট্রোপিস এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর যুক্ত করতে হয়। আমি একটা নাম নিয়ে নিচ্ছি বেলাল, তো এটা যদি সাবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলাল, এটা যদি অবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলালকে, আর এটা যদি পজেসিভের ঘরে থাকে তাহলে হবে বেলালস, তাহলে এটার অর্থ হবে তখন বেলালের। তখন কিন্তু বেলাল এর সঙ্গে এর যুক্ত করে হয়েছে বেলালের, এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এটাকে আমরা নাউন থেকে পজেসিভ বানানোর ক্ষেত্রে এর যুক্ত করব, এই কথাটা একটু মাথায় রাখি। ওকে ফাইন। ইট মানে ইহা, এটার পজেসিভ ফর্ম হচ্ছে ইটস, যার অর্থ হচ্ছে ইহার। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো। আই মানে আমি, একটু আগেই আমরা শিখলাম আই মানে আমি, কিন্তু এর আরও দুইটা অর্থ রয়েছে যেটা এখনও আমি তোমাদেরকে বলিনি। তো আই মানে আমাকেও হয়, আই মানে আমারও হয়। এবার তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এখানে আই মানে আমাকে, আবার মি মানেও আমাকে, তাহলে কখন আমরা আই এর আমাকে ব্যবহার করব আর কখন আমরা মি এর আমাকে ব্যবহার করব। আবার দেখো আই মানে আমার, আবার মাই মানেও আমার, তাহলে কখন আমরা আই এর অর্থ আমার ব্যবহার করব আর কখন আমরা মাই এর অর্থ আমার ব্যবহার করব। এসো আমরা এগুলোকেও জেনে নিই। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও, আমাকে পানি দাও। এই 3টা উদাহরণ একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানেও আমাকে রয়েছে, এখানেও আমাকে রয়েছে, এখানেও আমাকে রয়েছে। তাহলে আমরা কোথায় কোন সাবজেক্টটা ব্যবহার করছি একটু ভালোভাবে লক্ষ্য করো।
আমাকে যেতে হবে এটা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। তাহলে দেখো এখানে আই ব্যবহার করেছি, আর এখানে কিন্তু আই এর অর্থ আমি হয় নাই, এখানে আই এর অর্থ হয়ে গেছে আমাকে। কেন এমনটা হলো চলো একটু জেনে নিই। আই এর পরে যখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আই এর পরে যখনই আমরা হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে। আমাকে যেতে দাও, এই বাক্যটার মধ্যেও আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি, তো এটাকে আমাদেরকে বলতে হবে লেট মি গো। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও। এই বাক্যটার মধ্যে কিন্তু আই ব্যবহার করিনি। যখনই আমরা সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্টের পরেই কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। সেটা হতে পারে হেল্পিং ভার্ব বা হতে পারে সেটা অ্যাকশন ভার্ব। তো এখানে দেখো এই বাক্যটার মধ্যে আমরা আই এর পরে হ্যাভ টু ব্যবহার করেছি হেল্পিং ভার্ব হিসাবে, তাই না? এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করেছি, আর এই কথাটাই তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব আর ভার্বের পরে সবসময়ই অবজেক্ট ব্যবহার করব। তো এখানে আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি। নেক্সট উদাহরণ দেখো, আমাকে পানি দাও। এই বাক্যটার মধ্যেও কিন্তু আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি। তো এটা যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে গিভ মি ওয়াটার। গিভ মি ওয়াটার। তো এখানেও কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি। তো এবার আর একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই বাক্যটাই বলা হচ্ছে আমাকে যেতে দাও, আর এই বাক্যটার মধ্যে বলা হচ্ছে আমাকে পানি দাও। এই বাক্যটার মধ্যে আমরা দাও খুঁজে পাচ্ছি, আবার এই বাক্যটার মধ্যেও দাও খুঁজে পাচ্ছি। তো আমরা এখানে লেট ব্যবহার করছি আর এখানে গিভ কেন ব্যবহার করছি? এখানে আমরা তো বলতে পারতাম যে গিভ মি গো মানে আমাকে যেতে দাও। এখানে তো আমরা গিভ মি ওয়াটার না বলে আমরা বলতে পারতাম লেট মি ওয়াটার, অর্থাৎ আমাকে পানি দাও। কারণ আমরা সকলেই জানি দাও এর ইংরেজি লেটও বটে গিভও বটে, তাই না? লেট মানেও দাও, গিভ মানেও দাও। তাহলে আমরা দুই জায়গায় দুই রকম কেন ব্যবহার করছি? একটা ব্যবহার করলেই তো হতো, তাই না? তো চলো আমরা এটাও জেনে নিই কেন আমরা এখানে লেট ব্যবহার করছি আর কেন এখানে আমরা গিভ ব্যবহার করছি। কোনো বাক্যে যদি ক্রিয়া অর্থাৎ ভার্ব খুঁজে পাই তাহলে লেট ব্যবহার করতে হবে, আর কোনো বাক্যে যদি কোনো বস্তুর নাম খুঁজে পাই তাহলে গিভ ব্যবহার করতে হবে। তো একটু লক্ষ্য করো, আমাকে যেতে দাও, এখানে যেতে একটা ক্রিয়া অর্থাৎ ভার্ব, এই জন্য লেট ব্যবহার করতে হয়েছে। আমাকে পানি দাও, এই বাক্যে পানি একটা বস্তুর নাম, এই জন্য আমরা এখানে গিভ ব্যবহার করেছি। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় থাকবে। ওকে, এবার চলো আমরা আর কিছু উদাহরণ ফলো করি। আই মানে আমার, মাই মানে আমার। তাহলে কোথায় আমরা আই এর জন্য আমার ব্যবহার করব আর কোথায় আমরা মাই এর জন্য আমার ব্যবহার করব এসো জেনে নিই। আই এর পরে যখন হ্যাভ দেখতে পাবো তখন আই এর অর্থ হবে আমার। কি বললাম? হ্যাঁ আমার। আই এর পরে হ্যাভ বলেছি কিন্তু হ্যাভ টু নয়, হ্যাভ ব্যবহার করলে তখন আয়ের অর্থ হয় আমার। আর আই এর পরে যখন শুড ব্যবহার হয় তখনও কিন্তু আয়ের অর্থ হয় আমার। এই দুইটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। আমার গাড়ি আছে, তো বলবো আই হ্যাভ কার। আই হ্যাভ কার। তাহলে দেখো এখানে আই এর অর্থ আমার হয়েছে। আই হ্যাভ কার মানে আমার গাড়ি আছে। আর একটা উদাহরণ দেখো, আমার কাজটি করা উচিত। আমার কাজটি করা উচিত, তো বলবো আই শুড ডু দ্য ওয়ার্ক। আই শুড ডু দ্য ওয়ার্ক। তো এখানেও দেখো আমরা আই ব্যবহার করেছি, আই এর পরে শুড পাচ্ছি, এই জন্য কিন্তু আই এর অর্থ হয়েছে আমার। মাই এরপরে যদি কোনো নাউন ব্যবহার করা হয় তাহলে মাই এর অর্থ হয় আমার। উদাহরণ দেখো, আমার গাড়ি, তো বলবো মাই কার। এখানে মাই এরপরে একটা নাউন ব্যবহার করেছি। ঠিক তেমনি করে দেখো, আমার বই, তো বলবো মাই বুক। তো এখানেও মাই এরপর একটা নাউন ব্যবহার করেছি। আমার ভাই, তো বলবো মাই ব্রাদার। এখানেও মাই এরপরে একটা নাউন ব্যবহার করেছি। তাহলে আই এরপরে শুড বা হ্যাভকে দেখতে পেলে তখন আই এর অর্থ হয় আমার, আর মাই এর পরে যদি কোনো নাউন খুঁজে পাওয়া যায় তাহলে সেই মাই এর অর্থ হয় আমার। যদি কোনো ভার্বের সাথে তে যুক্ত থাকে, কীরকমভাবে? যেমন পড়তে, খেতে,
যেতে, এই যে তে আমরা দেখতে পাচ্ছি, এরকমভাবে যদি তে যুক্ত থাকে, এর পরে যদি হবে কথাটা উল্লেখ থাকে, কি বললাম, হ্যাঁ হবে, তাহলে পরে কিন্তু এই আই এর অর্থ হয়ে যায় আমাকে। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটু আগেই শিখলাম আই এর অর্থ হচ্ছে আমি, কিন্তু তে প্লাস হবে যখন যুক্ত থাকবে তখন কিন্তু আয়ের অর্থ হয়ে যাবে আমাকে। কি বিশ্বাস হচ্ছে না? চলো একটা উদাহরণ ফলো করি। আমাকে পড়তে হবে, তো এটা যখন আমরা ইংরেজিতে বলতে যাই কিভাবে বলতে হয়? হ্যাঁ, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড। তো এর অর্থ হচ্ছে আমাকে পড়তে হবে। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আই এর অর্থ হচ্ছে আমি, আর মি এর অর্থ কিন্তু আমাকে, কিন্তু এখানে দেখো আই এর অর্থ হয়ে গেছে আমাকে। এমনটা কেন হলো? কারণ ভার্বের সাথে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে, এই জন্য কিন্তু আই এর অর্থ আমাকে হয়ে গেছে। ঠিক তেমনি করে ইউ সাবজেক্টটা বসবে ঠিকই, কিন্তু তার অর্থ তুমি বা আপনি কোনোটিই হবে না, কিন্তু তার অর্থটা হয়ে যাবে তোমাকে বা আপনাকে, তোমাকে বা আপনাকে। তো উদাহরণ দেখো, এখানে আইটাকে মুছে ইউ করে দাও, তাহলে এর অর্থ হয়ে যাচ্ছে তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে। দেখো এখানে কিন্তু ইউ এর অর্থ তুমি বা আপনি বলি নাই, এখানে তুমি পড়তে হবে বা আপনি পড়তে হবে এমনটা বলছি না, এখানে ইউ বসিয়েছি ঠিক, কিন্তু ইউ এর অর্থ আমরা তুমি বা আপনি দুইটাই না করে কি করছি, হ্যাঁ অবজেক্টের ঘরে যে অর্থটা রয়েছে আমরা সেটাকে নিচ্ছি, তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে। ঠিক তেমনি করে উই, এই সাবজেক্টটা বসবে ঠিকই, কিন্তু এর অর্থ আমরা হবে না, এর অর্থ হয়ে যাবে আমাদেরকে। যেমন আমাদেরকে পড়তে হবে, তো বলবো উই হ্যাভ টু রিড, উই হ্যাভ টু রিড, যার অর্থ আমাদেরকে পড়তে হবে। ঠিক তেমনি করে দেই সাবজেক্টটা ব্যবহার করব ঠিকই, কিন্তু তার অর্থ তারা হবে না, তার অর্থ হয়ে যাবে তাদেরকে। তো একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, সাবজেক্টিভ এর ঘরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এই সাবজেক্টগুলোকে নেব ঠিকই, কিন্তু অর্থগুলো করার সময় আমরা অবজেক্টের ঘরের অর্থগুলোকে নেব। তাহলে কিন্তু এই 8টা সাবজেক্টের অর্থ আমাদেরকে তে প্লাস হবে, এটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। এবার কিন্তু আমাদেরকে শিখতে হবে তে প্লাস হবে, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব। চলো আমরা জেনে নিই। তে প্লাস হবে এটার জন্য সবসময় ব্যবহার করতে হয় হ্যাভ টু বা হ্যাজ টু। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, হ্যাভ টু না হলে হ্যাজ টু। তো কোথায় আমরা হ্যাভ টু ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাজ টু ব্যবহার করব, চলো একটু সহজ করে জেনে নিই। আই, ইউ, উই, দেই, এই সাবজেক্টগুলোর পরে সবসময়ই আমরা হ্যাভ টু ব্যবহার করব। হি, সি, নেম, ইট, এই সাবজেক্টগুলোর পরে আমরা সবসময়ই হ্যাজ টু ব্যবহার করব। হ্যাভ টু বা হ্যাজ টু এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করতে হয়। তো এই স্ট্রাকচারটা তোমরা জেনে নাও, সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু। তো সাবজেক্টের পরে কোথায় হ্যাভ টু ব্যবহার করতে হবে আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপরে আমাদেরকে V1 ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এরপরে কিন্তু অবজেক্ট ব্যবহার করতে হবে। তো কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো চলো আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমাকে খেতে হবে। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে কিন্তু ভার্বের সঙ্গে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে। তো যেখানে তে প্লাস হবে কথাটা উল্লেখ থাকবে, তো সেটাকে ইংরেজি করার জন্য কি ব্যবহার করতে হবে, হ্যাঁ হ্যাভ টু না হলে হ্যাজ টু। তো কোথায় হ্যাভ টু আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। তো এখানে আমাকে এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করতে হবে, হ্যাঁ আই ব্যবহার করতে হবে, তো আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আই এরপরে হ্যাভ টু ব্যবহার করব নাকি হ্যাজ টু ব্যবহার করব, হ্যাঁ আমরা হ্যাভ টু ব্যবহার করব, তো হ্যাভ টু বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহার করতে হবে। তো এখানে খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ টু ইট, অর্থাৎ আমাকে খেতে হবে। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ টু হচ্ছে হেল্পিং ভার্ব আর ইট হচ্ছে অ্যাকশন ভার্ব। এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই না? এবার আমি কিন্তু অবজেক্ট যুক্ত করেও বলতে পারি যে আমাকে ভাত খেতে হবে, আমাকে ভাত খেতে হবে। তো বলবো আই হ্যাভ টু ইট রাইস, আমরা শব্দের শেষে রাইস বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমাকে ভাত খেতে হবে। তো এখানে দেখো রাইস একটা নাউনও বটে, তো নাউনগুলোকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি, যেটা তোমাদেরকে প্রোনাউন, নাউন, সাবজেক্ট, অবজেক্ট সব
এগুলো একসাথে বুঝিয়েছি, ক্লাসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। তো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে যে আমরা নাউনকে অবজেক্ট হিসাবে ব্যবহার করি। তো এখানে দেখো আমরা অবজেক্ট পেয়েছি আর আগেরটাই কিন্তু অবজেক্ট পাইনি। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, তোমাকে বা আপনাকে যেতে হবে। তো এখানে বলবো ইউ হ্যাভ টু গো। এখানে ইউ এর পরে হ্যাভ টু ব্যবহার করেছি, দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছি ইউ এর পরে হ্যাভ টু ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ইউ এর পরে হ্যাভ টু ব্যবহার করেছি, তারপরে ভার্বের বেস ফর্ম গো ব্যবহার করেছি। তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু গো, যার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে যেতে হবে। এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার করি নাই, কিন্তু যদি আমি অবজেক্ট যুক্ত করে বলি যে তোমাকে কলকাতা যেতে হবে, তো বলবো ইউ হ্যাভ টু গো টু কলকাতা। ইউ হ্যাভ টু গো টু কলকাতা অর্থাৎ তোমাকে কলকাতা যেতে হবে। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি অবজেক্ট যুক্ত করেছি, আগেরটাই অবজেক্ট নেই, এটাই কিন্তু অবজেক্ট আছে। তো কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে, কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, আর নাউনগুলোকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখলেই অবজেক্ট জিনিসটা তোমাদের সহজেই পরিষ্কার হয়ে যাবে। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, তাকে শিখতে হবে। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তাকে, এর জন্য হি ব্যবহার করব, তো হি বসিয়ে দিচ্ছি। এবার একটু খেয়াল করো আমরা হ্যাভ টু ব্যবহার করব নাকি হ্যাজ টু ব্যবহার করব। হ্যাঁ, এবার কিন্তু আমরা হ্যাজ টু ব্যবহার করব, তো হ্যাজ টু বসিয়ে দিচ্ছি। এবার আমরা ভার্বের বেস ফর্ম লার্ন বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ টু লার্ন, অর্থাৎ তাকে শিখতে হবে। দেখো আমাদের স্ক্রিনে আরও 3টা উদাহরণ দেখতে পাচ্ছি, রাহুলকে পড়তে হবে, আমাদেরকে খেলতে হবে, তাদেরকে পড়তে হবে। তো এই 3টা বাক্য চলো আমরা ঝটপট বানিয়ে ফেলি। এখানে রাহুলকে পড়তে হবে, এটা ইংরেজিতে বলবো রাহুল হ্যাজ টু রিড, অর্থাৎ রাহুলকে পড়তে হবে। আমাদেরকে খেলতে হবে, তো বলবো উই হ্যাভ টু প্লে। উই হ্যাভ টু প্লে অর্থাৎ আমাদেরকে খেলতে হবে। তাদেরকে পড়তে হবে, তো বলবো দেই হ্যাভ টু রিড, অর্থাৎ তাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভার্বের সাথে তে প্লাস হবে কথাটি উল্লেখ থাকলে পরে আমরা সাবজেক্টিভের ঘরে সব সাবজেক্ট নেব ঠিকই, কিন্তু অবজেক্টের ঘরের প্রত্যেকটা অর্থ আমাদেরকে নিতে হবে। এবার তোমরা এই চার্টটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে মি এর অর্থ হচ্ছে আমাকে, আর এখানে মাই এর অর্থ হচ্ছে আমার। এই অর্থগুলো আমরা সকলেই জানি, কিন্তু দেখো এখানে মি এর অর্থ আবার আমারও হয়। কখন আমার হয় একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। আবার দেখো এখানে ইউ এর অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে, আর এখানে ইয়োর এর অর্থ হচ্ছে তোমার, কিন্তু ইউ এরও অর্থ হয়ে যায় তোমার। কখন হয় চলো আমরা জেনে নিই। এই যে অবজেক্টিভ কেসের ঘরে যে প্রোনাউনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এদের পূর্বে যদি একটা প্রেপোজিশন যুক্ত করা হয়, যে কোনো প্রেপোজিশন যদি আমরা যুক্ত করি, তখন এদের অর্থগুলো এইগুলো করতে হবে, আমার, তোমার, আমাদের, তাদের, তার, তার, নামের, ইহার, এই যে অর্থগুলো দেখতে পাচ্ছি, তখন আমাদেরকে এই অর্থগুলো নিতে হবে। তোমাদের হয়তো এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, চলো আমরা উদাহরণ ফলো করি। যদি বলি আমার জন্য, তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলতে হয়? ফর মাই নাকি ফর মি, কোনটা বলি? হ্যাঁ, আমরা বলি ফর মি। তাহলে এর অর্থ হচ্ছে আমার জন্য। এখানে কিন্তু দেখো মিটা নিয়েছি ঠিকই, কিন্তু এখানে আমাকে অর্থটা নিচ্ছে না, এখানে অর্থটা নিচ্ছি আমার। তাহলে ফর মি মানে আমার জন্য, এখানে আমাকে জন্য না। ঠিক তেমনি করে দেখো ইউ এর অর্থ তোমাকে বা আপনাকে, কিন্তু এর পূর্বে যদি আমরা ফোর যুক্ত করি, তখন কিন্তু তোমাকে বা আপনাকে এই দুইটাই হবে না, এর অর্থ তখন হয়ে যাবে তোমার, তখন হবে তোমার জন্য। এখানে কিন্তু তোমাকে জন্য বা আপনাকে জন্য বলি না, আমরা বলি তোমার জন্য, তো বলি ফর ইউ মানে তোমার জন্য। ঠিক তেমনি করে ফর আস মানে আমাদের জন্য, ফর দেম মানে তাদের জন্য, ফর হিম মানে তার জন্য। এখানে কিন্তু হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ফর হার মানে তার জন্য, এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার আছে নেম, যে কোনো একটা নাম নিয়ে নাও। ফর বেলাল অর্থাৎ বেলালের জন্য, ফর ইট অর্থাৎ ইহার জন্য। তাহলে দেখো আমরা অবজেক্টের ঘরের যখনই প্রোনাউনগুলোর পূর্বে একটা করে প্রেপোজিশন যুক্ত করছি, তখন কিন্তু অর্থটা নিতে হচ্ছে পজেসিভের অর্থটা, তাই না? তাহলে আমাদেরকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা অবজেক্টের ঘরের যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি এগুলো নিচ্ছি ঠিকই, কিন্তু অর্থটা নিতে হচ্ছে আমাদেরকে পজেসিভ কেসের।
আজকের ক্লাসে আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখাবো, নাউন এবং প্রোনাউন। এই দুইটা জিনিস যদি তোমরা একটু শিখতে পারো তাহলে তোমরা এমনিতেই চারটা জিনিস শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই কিন্তু তোমরা সাবজেক্ট শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি পারসন শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি নাম্বারও শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেও তুমি অবজেক্টটাও শিখে নিতে পারবে। সো আজকে আমি তোমাদেরকে এগুলো কোনো গ্রামাটিক্যাল ডেফিনেশন দেব না, কারণ আমার অনেক দুর্বল ভাইরা আছে সংজ্ঞা দিলে পরে সেগুলোকে মাথায় রাখতে পারে না। সেই জন্য আজকে আমি আমার মতো করে তোমাদেরকে একটু আজকে বোঝাবো, যাতে আমার দুর্বল ভাইরা এগুলো খুব সহজে মাথায় রাখতে পারে। আর একটা কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমিও ঠিক তেমনি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদেরকে শিক্ষা দেব। এসো প্রথমে আমরা শিখে নিই নাউন কি। আমি কিছু শব্দ উচ্চারণ করছি, এই শব্দগুলো শুনে তোমাদেরকে বলতে হবে এগুলো কি। বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, কাউ, ডগ, বার্ড, করিম, রহিম। এই যে শব্দগুলো উচ্চারণ করলাম, বলো তো এগুলো কি? হ্যাঁ, এগুলো আমরা সব দেখে বুঝতে পারছি যে এগুলো সব এক একটা জিনিসের নাম। বুক একটা জিনিসের নাম, চেয়ার একটা জিনিসের নাম, টেবিল একটা জিনিসের নাম, পেন একটা জিনিসের নাম। তো এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি সবই তো নাম। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, এখানে বুক যে দেখতে পাচ্ছি, এই বুকটার মধ্যে কি কোনো প্রাণ আছে? না, কোনো প্রাণ নেই, তাই এটাকে আমরা বলতে পারি বস্তুবাচক, এটা হচ্ছে বস্তু। চেয়ার, এটার মধ্যেও কোনো প্রাণ নেই, এটাও বস্তু। টেবিল, এটার মধ্যেও প্রাণ নেই, এটাও বস্তু। পেন, এটার মধ্যেও প্রাণ নেই, এটাও বস্তু। তার মানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বস্তুবাচক। এবার দেখো ইন্ডিয়ার বাংলাদেশ, এই দুইটা জিনিস দেখেই আমরা বুঝতে পারছি এটা কোনো জায়গার নাম বা স্থানের নাম, তাই আমরা বলতে পারি এটা কি স্থানবাচক। আবার দেখো কাউ, ডগ আর বার্ড, এই তিনটার মধ্যেই কিন্তু প্রাণ আছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রাণীবাচক। আবার দেখো করিম আর রহিম, এই দুইটাই দেখে আমরা বুঝতে পারছি এই দুইটাই কোনো মানুষের নাম, তাই এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে দেখো আমরা কোথাও বস্তুর নাম পাচ্ছি, কোনো জায়গার নাম পাচ্ছি, কোনো প্রাণীর নাম পাচ্ছি, কোনো ব্যক্তির নাম পাচ্ছি, আর এই যে নামগুলো পাচ্ছি এগুলোকেই আমরা বলি নাউন। তাহলে তোমরা এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার পিছনে একটা না একটা নাম রয়েছে। কোনো বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, পদার্থের নাম হতে পারে। তো এই নামগুলোকেই আমরা নাউন বলি। এবার এসো আমরা শিখে নিই প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলোকেই বলি প্রোনাউন। দেখো আমরা সবসময় কিন্তু নাম ব্যবহার করি না। যেমন ধরো আমার নাম মিসকাতুল, তো আমি কাল কলকাতা গিয়েছিলাম, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে তুমি কাল কোথায় গিয়েছিলে, তো আমি কি বলবো? মিসকাতুল কাল কলকাতা গিয়েছিল। এভাবে বললে তো আমাকে সবাই বোকা বলবে, তাই না? তো আমি এখানে আমার নামের পরিবর্তে কি বলবো? হ্যাঁ, মিসকাতুলের পরিবর্তে আমাকে বলতে হবে আমি কাল কলকাতা গিয়েছিলাম। আমি কাল কলকাতা গিয়েছিলাম এটা বলতে হবে, কখনো বলবো না যে মিসকাতুল কাল কলকাতা গিয়েছিল, কারণ আমি আমার নিজের নাম কেন ব্যবহার করব। যদি এখানে আমি আমার নিজের নাম ব্যবহার করি তাহলে সেকেন্ড পারসন বুঝবে যে এখানে হয়তো থার্ড পারসন কোনো একজন ব্যক্তির কথা সে বলছে। ওকে, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। তো প্রোনাউন আমরা কোনগুলোকে বলি দেখে নাও। আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট। আর এগুলোকেই আমরা নামের পরিবর্তে ব্যবহার করে থাকি, আর এগুলোকেই ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় প্রোনাউন। তো এই 8টা জিনিস তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে, তাহলে খুব সহজেই তোমরা যে কোনো ইংরেজি বাক্যকে বানাতে পারবে। এবার এসো আমরা জেনে নিই সাবজেক্ট জিনিসটা কি। আমরা নাউন আর প্রোনাউন হিসাবে সাবজেক্টকে ব্যবহার করি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একদিকে দেখতে পাচ্ছি নাউনগুলো আর একদিকে দেখতে পাচ্ছি প্রোনাউনগুলো, আর এগুলোকেই তো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। কি বিশ্বাস হচ্ছে না? চলো আমরা উদাহরণ ফলো করি। বইটি খুব বিখ্যাত, তো ইংরেজিতে কিভাবে বলবো? দ্য বুক ইজ ভেরি ফেমাস। দ্য বুক ইজ ভেরি ফেমাস। তো এখানে দ্য বুক এটা কি? এটাই তো সাবজেক্ট। আবার যদি বলা হয় কলমটি খুব সুন্দর, তো ইংরেজিতে কিভাবে বলবো? দ্য পেন ইজ ভেরি নাইস। দ্য পেন ইজ ভেরি নাইস। তো এখানে দ্য পেন এটা কি? এটাই তো সাবজেক্ট। আবার যদি বলি ভারত খুব সুন্দর দেশ, তো কিভাবে বলবো? ইন্ডিয়া ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। তো এখানে ইন্ডিয়া এটা কি? এটাই সাবজেক্ট। একটু খেয়াল করো প্রথম সেন্টেন্সটা। একটু আগে দেখলাম বুক, একটু আগে নাউন ছিল,
কিন্তু এখানে আমরা নাউন হিসাবে ব্যবহার করি নাই, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। আবার দেখো পেন, এটাও একটু আগে দেখলাম এটাও নাউন ছিল, এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। ইন্ডিয়া, এটাও একটা নাউন ছিল, এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমরা নাউনগুলোকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, আবার প্রোনাউনগুলোকেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। প্রোনাউনগুলো কিভাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, চলো আমরা উদাহরণ ফলো করি। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। আমরা যাই, উই গো। তারা যায়, দেই গো। এবার একটু লক্ষ্য করো, আমরা একটু আগেই দেখলাম আই, ইউ, উই, দে, এগুলো সবই একটু আগে দেখলাম যেগুলো ছিল প্রোনাউন, আর এই প্রোনাউনগুলোকেই আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা নাউন এবং প্রোনাউনগুলোকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এবার এসো আমরা জেনে নিই পার্সন সম্পর্কে। পার্সন কিন্তু আমরা ইংরেজি গ্রামারে 3 প্রকার পড়েছি, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে নাউন এবং প্রোনাউন জানা থাকলেই তোমার পার্সন জানা হয়ে যাবে। হ্যাঁ, এবার চলো আমরা একটু ব্যাখ্যা করি। এখানে দেখো বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে যত নামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন। এবার একটু লক্ষ্য করো, আমরা প্রোনাউন এর মধ্যেও কিন্তু পার্সনকে খুঁজে পাবো, কিন্তু আমাদেরকে শুধু এখানে খুঁজে বের করে নিতে হবে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন আর কোনটা থার্ড পার্সন। আমি, আমরা এবং ওই জাতীয় সব ওয়ার্ডই হচ্ছে ফার্স্ট পার্সন। তো একটু লক্ষ্য করো, এখানে আই মানে আমি, উই মানে আমরা, তো এখানে আই এবং উই এই দুইটাই হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা এবং ওই জাতীয় সকল ওয়ার্ডই হচ্ছে সেকেন্ড পার্সন। তো এখানে ইউ মানে তুমি, এখানে ইউ একাই হচ্ছে সেকেন্ড পার্সন। আর আমরা বাকি যেগুলো দেখতে পাচ্ছি দেই, হি, সি, নেম, ইট, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা ফার্স্ট পার্সন পাচ্ছি 2টা, আই এবং উই, সেকেন্ড পার্সন পাচ্ছি একটা, ইউ, আর বাকি সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। এবার এসো আমরা নাম্বার সম্পর্কে জানি। একটু আগে তোমাদেরকে বললাম নাউন এবং প্রোনাউন জানা হলেই তোমাদের নাম্বারটাও জানা হয়ে যাবে। তো নাম্বার এর অর্থটা তোমাদেরকে আগে একটু বলে দিই। গ্রামারের ভাষায় নাম্বার এর অর্থ হচ্ছে বচন। আমরা বাংলা গ্রামারে পড়েছিলাম একবচন আর বহুবচন, তাই না? ইংরেজি গ্রামারেও ঠিক তেমনি একবচন আর বহুবচন। এখানে আমরা কি করব, এখানে নাম্বার কাউন্টিং করা শিখব, তবে 1 2 3 4 এভাবে না। আমরা একটা বোঝালে সেটাকে বলবো একবচন, আর একের অধিক বোঝালে সেটাকে আমরা বলে ফেলবো সেটা হচ্ছে বহুবচন। তাহলে 2 থেকে স্টার্ট হলে সেটাই হয়ে যাবে বহুবচন। ওকে, তো এখানে দেখো বুক, এর পূর্বে একটা এ লেটার বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে আ বুক, যার অর্থ হচ্ছে একটি বই। তাহলে এটা কয়টা বোঝাচ্ছে? একটি বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একবচন বলতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা ইংরেজি গ্রামারকে একবচনে বলি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। ঠিক তেমনি করে চেয়ার, এর পূর্বে একটা এ বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে আ চেয়ার, যার অর্থ হচ্ছে একটি চেয়ার। তাহলে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ওকে ফাইন। এবার একটু লক্ষ্য করো, বুক এর পূর্বে এটাকে উঠিয়ে এর পরে একটা এস যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে বুকস, যার অর্থ হচ্ছে বইগুলি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে বইগুলি বলছে, তার মানে অনেকগুলি বই। তাহলে এটাকে আমরা বলতে পারি প্লুরাল নাম্বার, বহুবচন, যার অর্থ বহুবচন। ওকে ফাইন। ঠিক তেমনি করে চেয়ার এর পূর্বে এটাকে উঠিয়ে দিয়ে আমরা এর পরে একটা এস যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে চেয়ার্স, যার অর্থ হচ্ছে চেয়ারগুলি। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে অনেকগুলি চেয়ার, তার মানে এটা হচ্ছে প্লুরাল। এবার একটু লক্ষ্য করো, কাউ, ডগ আর বার্ড এই তিনটারই পূর্বে এ লেটার বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে আ কাউ মানে একটি গরু, আ ডগ মানে একটি কুকুর, আ বার্ড মানে একটি পাখি। তাহলে আমরা এখানে একটি বোঝাচ্ছি, এই জন্য আমরা এগুলোকে বলবো সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। ওকে ফাইন। এখানে এবার এ লেটারকে উঠিয়ে দিয়ে এর পরে আমরা একটা করে এস যুক্ত করে দেব, তাহলে হয়ে যাচ্ছে কাউজ মানে গরুগুলি, ডগস মানে কুকুরগুলি, বার্ডস মানে পাখিগুলি। তাহলে এখানে সবগুলোতে একের অধিক বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে কিন্তু আমরা সকলেই শিখে গিয়েছি কিভাবে নাউন থেকে নাম্বার বের করতে হয়। এবার এসো আমরা কিভাবে প্রোনাউন থেকে নাম্বার বের করব সেটা শিখে ফেলি। আমরা
আই এর অর্থ পাই আমি, তো আমি একজন বোঝাচ্ছে নাকি দুইজন বোঝাচ্ছে? হ্যাঁ, একজন বোঝাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো কোন পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই কথাগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, কোনটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলোই কিন্তু আইডেন্টিফাই করে কোনখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এগুলো না জানা থাকলে কিন্তু আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারবো না। এবার দেখো ইউ, যার অর্থ হচ্ছে তুমি। তো এখানে তুমি একজন নাকি দুইজন? হ্যাঁ, একজন, তার মানে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো কোন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তবে হ্যাঁ, মজার বিষয় হচ্ছে ইউ যার অর্থ হয় তোমরাও, কারণ এখানে ইউ তোমরা এটা বহুবচন হয়, এটা প্লুরাল নাম্বারও হয়। তো এই কথাটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো উই, উই মানে আমরা। তো এখানে একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে? হ্যাঁ, একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো কোন প্লুরাল নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এবার দেখো দেই, দেই মানে তারা, এটাও একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটাও হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। হি এবং সি এই দুইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তোমরা সকলেই জানো। নেম মানে যে কোনো ধরনের নাম, এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট, এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এভাবে কিন্তু নাম্বারটাকেও বের করতে পারবো নাউন এবং প্রোনাউনের সাহায্যে। এবার এসো আমরা জেনে নিই অবজেক্ট সম্পর্কে। আমি একটু আগেই বলেছিলাম নাউন প্রোনাউন জানা থাকলেই তোমাদের অবজেক্টটাও জানা হয়ে যাবে। তো আমরা নাউন এবং প্রোনাউনকেই অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, এই কথাটা আমরা অনেকেই জানি না। নাউন এবং প্রোনাউনকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। রাহুল একটি বই পড়ে। তো বলবো রাহুল রিডস আ বুক। তো এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো একটু আগেই দেখলাম বুক ছিল নাউন, তো নাউনটাকেই আমরা এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমরা অবজেক্ট চেনার আরও একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই আমরা অবজেক্টটা পেয়ে যাব। এখানে ক্রিয়াকে প্রশ্ন করো কি দিয়ে, যে কি পড়ে, তো উত্তর পাবে বই। তো এখানে বইটাই হচ্ছে একটি অবজেক্ট। আমরা আরও দুইটা উদাহরণ ফলো করব। আমি ভাত খাচ্ছি। তো বলবো আই অ্যাম ইটিং রাইস। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে অ্যাকশন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো রাইস একটা নাউন, তো এখানে নাউনটাই কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। তো এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করো, যে কি খাচ্ছে, তো উত্তর পেয়ে যাব ভাত খাচ্ছে। তো এখানে রাইস আমরা অবজেক্ট পেয়ে গেছি। তো এভাবে আমরা খুব সহজে অবজেক্ট বের করতে পারি। এবার চলো আমরা আরও একটা উদাহরণ ফলো করি, তাহলে আমরা খুব সহজেই অবজেক্টটা বুঝে যেতে পারবো। সে আমাকে একটি বই দিয়েছে। তো বলবো হি গেভ মি আ বুক। এবার একটু লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট পাচ্ছি, মি এবং আ বুক। তো আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো বস্তুবাচক কর্ম অর্থাৎ মুখ্য কর্মকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক যেটা সেটাকে আমরা কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তিবাচক কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তো এবার একটু লক্ষ্য করো, এখানে বুক এটা একটা বস্তু, তাই এটাকে আমরা কি বলবো, হ্যাঁ এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আর এই যে মি, মি মানে আমাকে, তো এখানে আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম, তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। এবার এসো আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করি। সে আমাকে একটি বই দিয়েছে। এবার ক্রিয়াকে জিজ্ঞাসা করো কি দিয়েছে, তো উত্তর পাওয়া যাবে বই, তাহলে এখানে বই অবজেক্ট। এবার জিজ্ঞাসা করো কাকে দিয়েছে, তাহলে উত্তর পাওয়া যাবে আমাকে, তাহলে এখানে মি অর্থাৎ আমাকে, তাহলে মি এটাও হচ্ছে অবজেক্ট। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা নাউন এবং প্রোনাউনকে মাথায় রেখেই সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং অবজেক্ট খুব সহজেই আয়ত্ত করে নিতে পারলাম। বি ফ্যামিলির জীবন। একটা ছোট্ট গ্রাম ছিল, গ্রামার ভিলেজ। সেখানে বাস করত এক অদ্ভুত পরিবার যাদের নাম ছিল বি ফ্যামিলি। বি ফ্যামিলির সদস্যরা ছিল 8 জন। তো সেই 8 জন হচ্ছে বি
অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিন। এই পরিবারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা গ্রামবাসীদের ভাষার বিভিন্ন সমস্যা সমাধান করত। তারা মানুষের পরিচয় দিতে, অবস্থার কথা জানতে বা তাদের কাজের অবস্থা বুঝতে সাহায্য করত। তো যেহেতু বি ফ্যামিলির সদস্য সংখ্যা ছিল 8 জন, তাই তারা গ্রামবাসীদের মধ্যে থেকে 8 জন কর্তাকে সব থেকে বেশি সাহায্য করত। সেই 8 জন কর্তা হচ্ছে আই, ইউ, উই, দে, হি, সি, নেম ইট। এই 8 জন কর্তাকে সব থেকে বেশি বি ফ্যামিলি সাহায্য করত। তো কিভাবে সাহায্য করে সেটা আমরা একটু পরেই জানবো। তার আগে আমরা বি এর ক্যারেক্টার জানবো। বি হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ এটা হচ্ছে বেস ফর্ম। যখন কোনো বাক্যের মধ্যে বি কে খুঁজে পাওয়া যায় তখন বি এর অর্থ হয় হওয়া বা থাকা। এটা শুধুমাত্র আদেশ বা পরিকল্পনা বোঝাতে ব্যবহার করতে হয়। তো নিশ্চয়ই তোমাদের মাথায় থাকবে বি শুধু আদেশ বা পরিকল্পনা বোঝাতে ব্যবহার করতে হয়। বি শুধুমাত্র আদেশ ঠুকে দেবে যে এটা হও সেটা হও। তো এই ক্ষেত্রে আমরা যখন বাক্যগুলো বানাতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা একটু ভালোভাবে মাথায় রেখে দাও। বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করতে পারি। উদাহরণ দেখো, যদি বলি ভদ্র হও, দেখো আদেশ ঠুকে দিয়েছে যে ভদ্র হও, তখন আমাদেরকে বলতে হবে বি পলাইট। বি পলাইট, এখানে বি মানে হও, পলাইট মানে ভদ্র। বি পলাইট অর্থাৎ ভদ্র হও, সৎ হও। বি অনেস্ট, বি অনেস্ট, এখানে বি মানে হও, অনেস্ট মানে সৎ। বি অনেস্ট অর্থাৎ সৎ হও। এবার যদি বলা হয় খুশি থাকো, তো বলতে হবে বি হ্যাপি। বি হ্যাপি, এখানে বি মানে থাকো, হ্যাপি মানে খুশি। বি হ্যাপি মানে খুশি থাকো। চুপ থাকো, বি কোয়াইট। বি মানে থাকো, কোয়াইট মানে চুপ। বি কোয়াইট অর্থাৎ চুপ থাকো। তাহলে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই দুইটা বাক্যে বি এর অর্থ হওয়া বোঝাচ্ছে, এই দুইটা বাক্যে বি এর অর্থ থাকা বোঝাচ্ছে। তাহলে বি কিন্তু একটা নিজেই ভার্ব, যার নিজস্ব অর্থ রয়েছে। এখানে থাকা বা হওয়া অর্থ রয়েছে। আবার পরিকল্পনা বোঝাতেও কিন্তু আমরা বি কে ব্যবহার করে থাকি। যেমন আমি ডাক্তার হতে চাই, তো আমার পরিকল্পনা হচ্ছে ডাক্তার হওয়ার, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বি এর ব্যবহার করতে হয়। যেমন আমি ডাক্তার হতে চাই, তো বলবো আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চাই। আবার আমরা বি কে মডাল ভার্বের সাথেও ব্যবহার করে থাকি। যেমন উইল, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, নিড, আউট টু, ইটিসি। এগুলোর পরে কিন্তু আমরা বি কে ব্যবহার করে থাকি। যদি বলি আমি ডাক্তার হব, তো বলতে হবে আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হব। এবার আমরা জানবো বি ফ্যামিলির আরও 3 জন সদস্যের কথা, অর্থাৎ অ্যাম, ইজ, আর। এরা বর্তমানে রাজত্ব করা সদস্যরা। বি পরিবারের এই 3 জন সদস্য বর্তমানে কাজ করে, অর্থাৎ বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। তো কোনো মানুষের পরিচয় দিতে গেলে, অবস্থার কথা জানাতে গেলে বা কাজের অবস্থা বোঝাতে গেলে অবশ্যই আমাদেরকে প্রেজেন্টে অ্যাম, ইজ, আর ব্যবহার করতেই হবে। এবার সমস্যা হচ্ছে আমরা অ্যাম, ইজ, আর কার পরে ব্যবহার করব এটাই তো জানি না। চলো আমরা একটু সহজ করে জেনে নিই। একদিন অ্যাম আইকে ডেকে বলল, তুমি যদি প্রেজেন্টে পরিচয় দিতে বা অবস্থার কথা জানাতে চাও তাহলে তুমি অ্যামকে স্মরণ করবে। ঠিক তেমনি করে আর, ইউ, উই, দে এই 3 কর্তাকে ডেকে বলল, তোমরা যদি প্রেজেন্টে পরিচয় দিতে বা অবস্থার কথা জানাতে চাও তাহলে তোমরা আর কে স্মরণ করবে। ঠিক একইভাবে ইজ, হি, সি, নেম, ইট এই 4 কর্তাকে ডেকে বলল, যদি তোমরাও প্রেজেন্টে পরিচয় দিতে বা কাজের অবস্থার কথা জানাতে চাও তাহলে তোমরা ইজকে স্মরণ করবে। এভাবে গ্রামবাসীর 8 জন কর্তা খুব ভালো করে বুঝে গেছে প্রেজেন্টে সবসময় আয়ের পরে অ্যাম ব্যবহার করতে হয়, ইউ, উই, দে এর পরে আর ব্যবহার করতে হয়, আর হি, সি, নেম, ইট এই 4টে কর্তার পরে ইজ ব্যবহার করতে হয়। যদি কোনো বাক্যে অ্যাম, ইজ, আর থাকে তাহলে সেই বাক্যে অ্যাম, ইজ, আর এর অর্থ হয় হয় বা আছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় ক্রিয়াটা উহ্য থাকে। যেমন আমি একজন ছাত্র, এই বাক্যে হয় ক্রিয়াটা উহ্য আছে, এখানে আমাদের হয় ক্রিয়া বলার প্রয়োজন হয় না। যেমন আমি হয় একজন ছাত্র, এখানে কিন্তু আমরা হয় ক্রিয়াটা উহ্য করেই খুব সহজে বোঝাই আমি একজন ছাত্র। তো এই বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে বলতে যাব তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর। যে কোনো আমরা একটা লিখবো, সাবজেক্ট অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। তো সেটা তোমাদেরকে একটু আগেই শেখালাম তারপরে কোনটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ এর ব্যবহার করব। তো আমি হয় একজন ছাত্র, এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তো আমি এর ইংরেজি হচ্ছে আই। তো আই এরপরে সবসময় কি ব্যবহার করতে হবে? হ্যাঁ, আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাম বসিয়ে দিচ্ছি,
একজন, এর জন্য আমরা আ ব্যবহার করব। তো আমরা বসিয়ে দিচ্ছি এ লেটারটিকে, এরপর আমরা ছাত্র এর জন্য স্টুডেন্ট ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র বা আমি হয় একজন ছাত্র। আমরা দুইভাবেই বাক্যটাকে বলতে পারবো। আবার দেখো তুমি হও একজন ছাত্র, এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যের মধ্যে আমরা হয় ক্রিয়াটা উজ্জ করে বলি। অনেক আবার উজ্জ বুঝে না, উজ্জ মানে হচ্ছে নাই করে দিই বা উধাও করে দিই, নিয়ে বলি তুমি একজন ছাত্র। এখানে আমরা হয় ক্রিয়া বলার প্রয়োজন মনে করি না, কারণ একটা বাক্য যদি অল্প সময়ে বোঝাতে পারি সেটা তো আমাদের লাভ, তাই না? আমাদের সময় বাঁচবে, আমরা শ্রোতাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাতে পারবো। তাহলে আমি একটা বাক্যকে অল্প সময়ে বোঝাতে পারলে সেটার মধ্যে আমি কেন বেশি সময় নিতে যাব? তো এখানে আমরা তুমি হও একজন ছাত্র এটা না বলে আমরা বলি তুমি একজন ছাত্র। তো তুমি হও একজন ছাত্র বললেও যা হয়, তুমি একজন ছাত্র বললেও সে তাই হয়। তাই আমরা অল্প সময়েই এটাকে বলবো তুমি একজন ছাত্র। তো এটাকে ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে প্রথমেই সাবজেক্টটা লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। তো ইউ এরপরে কি ব্যবহার করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করো। হ্যাঁ, আমরা ইউ এই কর্তার পরে আমরা বলেছিলাম আর ব্যবহার করতে হবে। তো আর আমরা বসিয়ে নিচ্ছি, এরপরে একজন এর জন্য আমরা এ ব্যবহার করব, ছাত্র এর জন্য স্টুডেন্ট লিখবো। তাহলে হয়ে যাচ্ছে ইউ আর আ স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন ছাত্র বা তুমি হও একজন ছাত্র। তো আমরা এখানে তুমি একজন ছাত্র এটাই বলবো। ঠিক তেমনি করে যদি বলা হয় সে হয় একজন ছাত্র, এখানেও আমরা হয় ক্রিয়াটা উজ্জ করে বলবো সে একজন ছাত্র। তো এটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্টটা লিখবো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর ইংরেজি হচ্ছে হি। তো হি বসিয়ে নিচ্ছি, হি এরপরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম। তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি, এরপরে একজন এর জন্য আমরা এ ব্যবহার করব আর ছাত্র এর জন্য স্টুডেন্ট লিখব। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ সে হয় একজন ছাত্র বা সে একজন ছাত্র। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই যে আমরা নাউনগুলো দেখতে পাচ্ছি, এই নাউনগুলোর পরিবর্তে চাইলে আমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব চলো দেখি। আমি ক্ষুধার্ত, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যটার মধ্যেও কিন্তু হই ক্রিয়াটা উজ্জ আছে। এখানে কেউই আমরা বলি না আমি হই ক্ষুধার্ত। এখানে যে কথাটা আমরা অল্প সময়ে বোঝাতে পারবো সেটার মধ্যে কেন আমি বেশি সময় নিতে যাব? তো এটাকে আমরা খুব সহজে বলি আমি ক্ষুধার্ত। এখানে আমরা যখন এটাকে ইংরেজিতে বলতে যাব তখন বলবো আই অ্যাম হাংরি। এখানে কিন্তু আমরা ইংরেজিতে অ্যামকে উচ্চ করতে পারবো না, এই কথাটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি। অ্যামকে আমরা উচ্চ করতে পারবো না, আমরা বলতে পারবো না যে আই হাংরি, আমাদেরকে বলতে হবে আই অ্যাম হাংরি। যখন ইংরেজিতে বলতে যাব তখন কিন্তু আমাদেরকে অ্যাম ব্যবহার করতেই হবে হই ক্রিয়াটার জন্য। ওকে, সো আই অ্যাম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। আমরা সুখী, তো বলবো উই আর হ্যাপি। উই আর হ্যাপি মানে আমরা সুখী। এখানে আমরা হয় সুখী, এখানেও হয় ক্রিয়াটা উজ্জ আছে। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, আমরা একটা শব্দ আর সুখী একটা শব্দ। তো এই দুইটা শব্দের জন্য যদি আমরা হুবহু দুইটা ইংরেজি শব্দ বসিয়ে দিতাম, যদি আমরা এর জন্য উই আর সুখী এর জন্য হ্যাপি বসাতাম, তাহলে উই হ্যাপি বললে কেন বাক্যটা ভুল হবে? এখানে এক্সট্রা একটা আর কেন বসাতে হচ্ছে? এই এক্সট্রা আর বসাতে হচ্ছে এই জন্যই কারণ আমরা এটা মূলত দুই শব্দের দেখতে পেলেও আমাদের মাথায় আছে এটার মধ্যে হয় ক্রিয়াটা উজ্জ আছে, সেই জন্য আমাদেরকে এখানে আর ব্যবহার করতেই হবে। তো উই আর হ্যাপি অর্থাৎ আমরা সুখী। ঠিক তেমনি করে যদি বলা হয় সে লম্বা, দেখো এটার মধ্যেও আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি। সে এর জন্য আমরা হি ব্যবহার করতে পারি আর লম্বা এর জন্য টল ব্যবহার করতে পারি, নিয়ে বলতে পারি হি টল অর্থাৎ সে লম্বা। তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এভাবে বলতে গেলে বাক্যটা ভুল হবে, কারণ এটাই এই বাক্যটার মধ্যেও কিন্তু হয় ক্রিয়াটা উজ্জ আছে, অর্থাৎ সে হয় লম্বা। তো এখানে হয় ক্রিয়ার জন্য আমাদেরকে এখানে ইজ ব্যবহার করতে হবে। তো হি ইজ টল অর্থাৎ সে হয় লম্বা বা সে লম্বা। আমরা বাংলাতে ঠিকই উজ্জ করতে পারি, অর্থাৎ কোনো শব্দকে নাই করতে পারি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে এটা চলবে না, আমাদেরকে সেটা উল্লেখ করতেই হবে, অর্থাৎ বি ভার্বের ব্যবহার করতে হবে। তো হি ইজ টল অর্থাৎ সে লম্বা। ঠিক তেমনি করে যদি বলি তারা প্রস্তুত, তো এখানেও একটা হয় ক্রিয়া উজ্জ আছে, তো আমাদেরকে বলতে হবে দে আর রেডি। দে আর রেডি অর্থাৎ তারা প্রস্তুত। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখনই নিজের পরিচয় দিতে যাচ্ছি তখন কিন্তু বি ফ্যামিলির মধ্যে থেকে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হচ্ছে। আবার যখন নিজের অবস্থার কথা জানাতে যাচ্ছি যে আমি ক্ষুধার্ত, কোন অবস্থায় আছি অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় আছি সেটা জানাতে গেলেও অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হচ্ছে। ঠিক তেমনি করে যদি আমি বলি
আমি ঘরে আছি, আমি ঘরে আছি। তো আছি শব্দটার জন্যও আমাদেরকে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হবে। তো আমি ঘরে আছি এটাকে ইংরেজিতে বলতে হলে বলতে হবে আই অ্যাম অ্যাট হোম। এখানে আই মানে আমি, অ্যাম মানে আছি, অ্যাট হোম মানে ঘরে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে আছি। আবার যদি বলি বইগুলো টেবিলের উপর আছে, তো বলতে হবে দ্য বুকস আর অন দ্য টেবিল। এখানে দ্য বুকস মানে বইগুলো, আর মানে আছে, অন দ্য টেবিল মানে টেবিলের উপর। দ্য বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ বইগুলো টেবিলের উপর আছে। তো আশা করি তোমরা বি ফ্যামিলির মধ্যে থেকে অ্যাম ইজ আরকে আয়ত্ত করতে পেরেছো। আমরা অ্যাম ইজ আর তখনই ব্যবহার করব যখন বাংলা বাক্যে হই, হাও বা হয় ক্রিয়াগুলো উৎস থাকবে বা আছি, আছো, আছে এই শব্দগুলো উল্লেখ থাকবে, তখনই কিন্তু আমাদেরকে অ্যাম ইজ আরের ব্যবহার করতে হবে। এবার চলো আমরা শিখব বি ফ্যামিলির মধ্যে থেকে ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ ওয়ার হচ্ছে অতীতের রাজা রানী। এই দুইজন ফ্যামিলি মেম্বার অতীতের ঘটনা বোঝাতে ব্যবহার হয়। তো তোমরা নিশ্চয়ই গ্রামবাসীর 8 জন কর্তাকে চিনে রেখেছো, যেমন আই, হি, সি, নেম, ইট, ইউ, উই, দে। এই যে 8 জন কর্তা আমরা দেখতে পাচ্ছি, এই 8 জন কর্তা যদি পাস্টের কোনো পরিচয় দিতে যায় বা অবস্থার কথা জানাতে যায়, অর্থাৎ সে অতীতে কি ছিল এই পরিচয়টা যদি দিতে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অতীতের রাজা রানীকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়াজ ওয়ারের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা সেটা পাস্টে বলতে পারবো। তো এবার সমস্যা হচ্ছে আমরা কোন সাবজেক্টের পরে ওয়াজ ওয়ারের ব্যবহার করব, এটা অনেকেই পারি না। চলো একটু সহজ করে জেনে নিই। এই যে আমরা 5টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, আই, হি, সি, নেম, ইট, এই 5টা সাবজেক্টের পরে সবসময় আমরা ওয়াজ ব্যবহার করব। আর এই যে 3টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, ইউ, উই, দে, এই 3টা সাবজেক্টের পরে আমরা ওয়ার ব্যবহার করব। তো এখানে ওয়াজ ওয়ারের অর্থ হবে ছিলাম বা ছিল। তো এই বাক্যের স্ট্রাকচারটা একটু জেনে রাখো। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। চলো উদাহরণ ফলো করি। আমি একজন ছাত্র ছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই সাবজেক্টটা লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করছি। এরপরে দেখো আমরা কি ব্যবহার করব বলেছিলাম, হ্যাঁ ওয়াজ ব্যবহার করব। তো ওয়াজ বসিয়ে নিচ্ছি। একজন, এর জন্য এ ব্যবহার করব, আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। এবার যদি বলা হয় আমরা ছাত্র ছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এর জন্য আমরা উই ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো তো আমরা উই এর পরে কি ব্যবহার করব, হ্যাঁ এবার আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। তো ওয়ার বসিয়ে নিচ্ছি। আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা যদি এখানে স্টুডেন্ট লিখি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ এই স্টুডেন্টের সঙ্গে এস যুক্ত করতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা ছাত্র ছিলাম, এখানে আমরা হচ্ছে বহুবচন, তাই আমাদেরকে নাউনটাকেও বহুবচনে পরিবর্তন করতে হবে। তো এখানে স্টুডেন্ট এর সঙ্গে এস যুক্ত করে স্টুডেন্টস করতে হবে, তবেই কিন্তু বাক্যটা সঠিক হবে, না ছাড়া কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। তো আমাদেরকে বলতে হবে উই ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস অর্থাৎ আমরা ছাত্র ছিলাম। ঠিক তেমনি করে যদি বলা হয় সে একজন ছাত্র ছিল, তো বলতে হবে হি ওয়াজ আ স্টুডেন্ট অর্থাৎ সে একজন ছাত্র ছিল। এবার যদি বলি আমি ঘরে ছিলাম, তো বলবো আই ওয়াজ অ্যাট হোম। আই ওয়াজ অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে ছিলাম। বইগুলো টেবিলের উপর ছিল, তো বলবো দ্য বুকস ওয়ার অন দ্য টেবিল। দ্য বুকস ওয়ার অন দ্য টেবিল অর্থাৎ বইগুলো টেবিলের উপর ছিল। ওকে ফাইন। এবার চলো আমরা বি ফ্যামিলির মধ্যে থেকে আর একজন সদস্যের কথা জানবো, সেটা হচ্ছে বিন। বিন হচ্ছে যাত্রা সম্পন্ন করা সদস্য। বিন পরিবারের একজন বৃদ্ধ সদস্য, তিনি সেই সব ঘটনা বোঝায় যা ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা বিনকে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে ব্যবহার করে থাকি। চলো একটু সহজ করে জেনে নিই কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন আর কোন সাবজেক্টের পরে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। আই, ইউ, উই, দে, এই 4টে সাবজেক্ট দেখতে পেলে আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। হি, সি, নেম, ইট, এই 4টে সাবজেক্ট দেখতে পেলে আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হবে। তো এই স্ট্রাকচারটা জেনে রাখি, প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে হ্যাভ বিন না হলে হ্যাজ বিন ব্যবহার করব, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। চলো উদাহরণ ফলো করি। আমি একজন শিক্ষক হয়েছি। আমি একজন শিক্ষক হয়েছি, তো বলবো আই হ্যাভ বিন আ টিচার। আই হ্যাভ বিন আ টিচার। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা আয়ের পরে হ্যাভ বিন ব্যবহার করেছি, এরপরে একজনের জন্য আ ব্যবহার করেছি, আর নাউন হচ্ছে শিক্ষক অর্থাৎ টিচার। তো আই হ্যাভ বিন আ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হয়েছি।
ঠিক তেমনি করে যদি বলা হয় সে একজন ডাক্তার হয়েছে, তো এটাকে যখন ইংরেজিতে বলতে যাব কিভাবে বলতে হচ্ছে দেখো, হি হ্যাজ বিন আ ডক্টর। একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা সাবজেক্ট হিকে পেয়ে গেছি তখন কিন্তু হ্যাভ বিন ব্যবহার করিনি, তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি। তো হি হ্যাজ বিন আ ডক্টর অর্থাৎ সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু এগুলোই যখন আমরা পাস্ট পারফেক্টে বলতে যাব তখন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড ব্যবহার করতে হবে। অর্থাৎ আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট, এই 8টা সাবজেক্টের সাথেই আমাদেরকে হ্যাড বিনের ব্যবহার করতে হবে। চলো আমরা উদাহরণগুলো ফলো করি। যদি বলি আমি একজন শিক্ষক হয়েছিলাম, তো বলবো আই হ্যাড বিন আ টিচার। আই হ্যাড বিন আ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হয়েছিলাম। সে একজন ডাক্তার হয়েছিল, তো বলবো হি হ্যাড বিন আ ডক্টর। হি হ্যাড বিন আ ডক্টর অর্থাৎ সে একজন ডাক্তার হয়েছিল। এবার আমরা দেখব চলমান কাজের শিল্পী অর্থাৎ বিং এর ব্যবহার। বিং পরিবারের একজন চলমান সদস্য শিল্পী, যা চলমান কাজ বা অবস্থার কথা বলার জন্য ব্যবহার হয়। তো এটাকে শুধুমাত্র আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাই বিংকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। আমরা যদি প্রেজেন্টে কোনো কাজ চলছে এমন বোঝাতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর এরপরে বিং ব্যবহার করতে হবে। তো তোমরা একটু আগে শিখে গিয়েছো অ্যাম ইজ আর কোন সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। আমরা ঠিক এখানেও ওই সাবজেক্টগুলোর পরেই অ্যাম ইজ আর ব্যবহার করব, তারপরে একটা বিং ব্যবহার করব। ওকে, আর যদি কোনো কাজ পাস্টে চলছিল এমন বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়ার এরপরে বিং ব্যবহার করতে হবে। চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে অ্যাম ইজ আর বিং ব্যবহার করব, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যদি বলি আমি ডাক্তার হচ্ছি, তো আমরা প্রথমে সাবজেক্ট লিখব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে দেখো আমাদেরকে অ্যাম বিং ব্যবহার করতে হবে। আমরা যেখানে আই দেখতে পাবো সেখানেই কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছিলাম। সো এখানেও আমরা আই দেখতে পেয়েছি তাই অ্যাম ব্যবহার করেছি, এরপরেই কিন্তু আমরা একটা বিং ব্যবহার করব। তো আই অ্যাম বিং, তারপরে দেখো একজন, এর জন্য এ ব্যবহার করব, তারপরে নাউনটা ব্যবহার করব। এখানে নাউন হচ্ছে ডাক্তার, এর জন্য আমরা ডক্টর লিখব। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম বিং আ ডক্টর অর্থাৎ আমি একজন ডাক্তার হচ্ছি। সে একজন ডাক্তার হচ্ছে, তো বলবো হি ইজ বিং আ ডক্টর। হি ইজ বিং আ ডক্টর অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছে। এই বাক্যগুলোকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলতে যাব তখন এভাবে বলতে হবে আমি একজন ডাক্তার হচ্ছিলাম, তো বলবো আই ওয়াজ বিং আ ডক্টর। দেখো যখনই আমরা পাস্টে বলতে যাচ্ছি তখন ওয়াজ বিং বা ওয়ের বিং এর ব্যবহার করতে হচ্ছে। আবার যদি বলি তুমি একজন ডাক্তার হচ্ছিলে, তো বলতে হবে ইউ ওয়ার বিং আ ডক্টর। ইউ ওয়ার বিং আ ডক্টর অর্থাৎ তুমি একজন ডাক্তার হচ্ছিলে। এবার দেখো বি, এটা হচ্ছে একটা বেস ফর্ম, এর কোনো পরিবর্তন হয় না। বি এর নিজস্ব অর্থ রয়েছে, সেটা হচ্ছে হওয়া বা থাকা। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, যেটাকে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি হয় বা আছে অর্থে। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এটাকে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ছিল বা ছিলাম অর্থে। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, যেটাকে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিং, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ স্টেপ বাই স্টেপ 0 থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চাও অর্থাৎ গ্রামারের নিয়মগুলোকে স্টেপ বাই স্টেপ শিখতে চাও, তাহলে তোমরা আমাদের পিডিএফ কোর্সটা কিনতে পারো। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্রামারের নিয়মকে সহজ সরল নিয়মে শেখানো হয়েছে। যদি কেউ কোর্সটি কিনতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এই নাম্বার থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে সবাই।